আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইসরাফিল সর্দার রবিক, তোমাদের সবাইকে আমাদের স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলে স্বাগতম। তোমরা যারা অষ্টম শ্রেণীতে আছো এবং সামনে বার্ষিক পরীক্ষা এবং বৃত্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য আজকে আমরা তোমাদের বিজ্ঞান বইয়ের যে সপ্তম অধ্যায়টা আছে এই অধ্যায়টার উপর একটা ক্লাস করতে যাচ্ছি। এই একটা ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায়ের সম্পূর্ণ কিছু দেখাবো, পরীক্ষা আসার মতন কি কি এমসিকিউ প্রশ্ন আছে সেগুলো দেখব, তারপর তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবন প্রশ্ন এবং সবার শেষে আমরা কি কি রকমের সৃজনশীল প্রশ্ন এই চ্যাপ্টার থেকে তোমাদের আসতে পারে সেগুলো আমরা দেখে নিব। এই একটা ক্লাসে তোমরা সব কিছু পেয়ে যাবে ইনশাল্লাহ। তো তোমরা ক্লাসটার সাথে থাকো আর আমরা তোমাদের বইয়ের একদম পার্ট 1 থেকে টপিকগুলো একটু দেখে নিই। যেমন আমাদের প্রথম টপিক হচ্ছে কি জানো, মহাকর্ষ। মহাকর্ষ নিয়ে যখনই একটা ছোট বাচ্চাকে শেখানো হয় তখন তাদেরকে নিউটনের একটা গল্প বলা হয় যে নিউটন একদিন গাছের নিচে, একটা আপেল গাছের নিচে বসে কিছু একটা দেখছিল, হঠাৎ করে তার মাথার উপর নাকি একটা আপেল পড়ে। তো সে তখন আপেলটার দিকে তাকায় ভাবলো এই আপেলটা কেন নিচে পড়লো, এটা উপরে কেন গেল না। তো এইখান থেকে সে একটা কনসেপ্ট পায় যে আচ্ছা এই আপেলটাকে পৃথিবী টেনে ধরছে, মানে টানছে, এই কারণেই হচ্ছে নিচে পড়ছে। পৃথিবী শুধুমাত্র এই আপেলটাকে না, পৃথিবী তো সব কিছুকেই টানতেছে। সে দেখলো আমরা তো মাটির সাথে লেগে আছি, কেন হাওয়ায় ভাসতেছি না, কারণ পৃথিবী আমাদেরকে টেনে রাখছে। তো এইখান থেকেই তৈরি হয়ে যায় নিউটনের সেই মহাকর্ষ সূত্র। নিউটন তখন বলে যে আচ্ছা ঠিক আছে, শুধু পৃথিবী না, এই মহাবিশ্বের, এই মহাবিশ্ব, তুমি একদম বাইরে চিন্তা করো, পৃথিবী বাইরে চলে যাও, দেন সূর্য, আমাদের গ্যালাক্সি, এগুলো চিন্তা করতে থাকো। তো এই মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যেই একটা আকর্ষণ বল কাজ করে। এই মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যেই একটা আকর্ষণ বল কাজ করে, তাদের এই মধ্যকার আকর্ষণ বলটাকেই বলা হয় কি, মহাকর্ষ। ঠিক আছে। তো আমরা যদি এই মহাবিশ্বের দুইটা বস্তুকে এভাবে যদি চিন্তা করি, একটা বস্তু একটা বস্তু, তো নিউটনের কনসেপ্ট অনুসারে এটার ভর যদি হয় m1 আর এটার ভর যদি হয় m2 ভর, আর এদের মধ্যবর্তী দূরত্ব বা ডিস্টেন্স যদি হয় d, তাহলে নিউটন তার মহাকর্ষ সূত্রে বলে গেছে এই যে এই মধ্যকার যে আকর্ষণ বলটা, মধ্যকার যে আকর্ষণ বল, এই আকর্ষণ বল যেটা বা মহাকর্ষ যেটা, আমি যদি আকর্ষণ বলই লিখি, এই আকর্ষণ বল, বাট এইটা মানে মেনলি আমি কি বুঝাচ্ছি বলতো, আমি কিন্তু এটা বলতে বুঝাচ্ছি যে মহাকর্ষটা। ঠিক আছে। তো তোমার আকর্ষণ বল বলতে পারো, মহাকর্ষ এখানে বলতে পারো, একই কথা। এই যে এই মহাকর্ষ বল, এটাকে যদি আমরা F দ্বারা প্রকাশ করি, এই আকর্ষণ বল হচ্ছে তাদের ভরের গুণফলের সমানুপাতিক। তো আমি ভর দুটাকে গুণ করে দিলাম, ঠিক আছে, m1 × m2, আর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক মানে ভগ্নাংশের নিচে দিবা, আর হচ্ছে যে বর্গ। আর এই হচ্ছে নিউটনের সূত্র, সমানুপাতিক চিহ্ন এটা। ঠিক আছে। সমানুপাতিক চিহ্নে যদি কোনো ভগ্নাংশ থাকে, তা ভগ্নাংশের উপরে লব, যেটা লবের সাথে এটা হয়, মানে এটা বাড়লে এটা বাড়ে, এটা কমলে এটা কমে। আর ভগ্নাংশের নিচে যেটা থাকে এটাকে ব্যস্তানুপাতিক সম্পর্ক বলে। ব্যস্তানুপাতিক বলতে উল্টা, মানে এটা বেড়ে গেলে এটা কমে, আর এটা কমে গেলে এটা বাড়ে। কি বললাম, ভগ্নাংশে, ভগ্নাংশের উপরে যেটা থাকে উপরটার সাথে এটার বরাবর যেটা থাকবে, যেমন এটাও তো একটা ভগ্নাংশ, নিচে 1 চিন্তা করতে পারো, তো এটার লব সমানুপাতিকে। ঠিক আছে। আর এটার সাথে এই নিচেরটা হবে ব্যস্তানুপাতিকে। এইটা বাড়লে এটা বাড়বে, এটা বাড়লে এটা কমবে। এই হচ্ছে নিউটনের সূত্রটা। ঠিক আছে। নিউটনের সূত্রটা হচ্ছে আমাদের এই মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যকার আকর্ষণ বলের মান বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক আর মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। মুখে বললাম, ঠিক আছে। আর এই বল অবশ্যই একটা সংযোগ রেখা বরাবর কাজ করবে। তো তোমরা এখন তো আস্তে আস্তে দেখতেছো, একটু বড় হলে দেখবা সমানুপাতিক চিহ্ন যদি উঠাই দিই আমরা, সমানুপাতিক চিহ্ন উঠাই দিলে এখানে একটা ধ্রুবক নিয়ে আসা লাগে, আর এই ধ্রুবকটাকে আমরা লিখবো হচ্ছে বড় হাতের জি দিয়ে। ধ্রুবক বলতে তুমি জাস্ট আপাতত সমানুপাতিক চিহ্ন উঠায় একটা সমান চিহ্ন আনবা, এখানে একটা যে কোনো ধ্রুবক নিয়ে আসা যায়, বড় হলে জানবা। বাট নিউটনের সূত্রে আমরা এখানে ক্যাপিটাল জি নিয়ে আসবো। ঠিক আছে। এটাকে আমরা বলি সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। আর এই হচ্ছে m1 × m2 / d²। ঠিক আছে। এই হচ্ছে ওভারঅল নিউটনের সূত্রটা। ঠিক আছে। এইখান থেকে এটা লেখা হয়েছে, বুঝতে পেরেছো? এখন এখানে তোমাদের বইয়ের টুকটা কথাবার্তা আছে যে আমাদের বস্তুর ভর যদি দ্বিগুণ হয়ে যায়, দেখো যেহেতু ভর দ্বিগুণ মানে বেড়ে গেছে, বেড়ে গেলে এটাও বেড়ে যাবে। ঠিক আছে। এটা বেড়ে গেলে এটাও বেড়ে যাবে। কিভাবে? এটা দ্বিগুণ হলে বল হয়ে যাবে দ্বিগুণ,
কথাটা হচ্ছে ভাই কিভাবে, তাই না? কিভাবে আমি তোমাদেরকে এটা একটু ম্যাথমেটিক্যালি দেখানোর ট্রাই করি। কিরকমভাবে ম্যাথমেটিক্যালি দেখানোর ট্রাই করি, যে ধরে নাও যে এখন একটা বস্তুর ভর হচ্ছে কথা হচ্ছে এক্স কেজি, জানি না, হ্যাঁ। আর একটা বস্তুর ভর হচ্ছে গিয়ে কথার কথা হচ্ছে দেখে নাও হচ্ছে ওয়াই কেজি। তাহলে এদের মধ্যকার যে আকর্ষণ বলটা একটু খেয়াল করো, যে মহাকর্ষটা সেটা হবে কি, এই যে মহাকর্ষীয় ধ্রুবক বস্তুদ্বয়ের ভরের গুণফল, অর্থাৎ m1 ইন্টু m2 বাই ডি স্কোয়ার। তো জি এর একটা মান আছে, ওইটা আমি লিখে দিচ্ছি, সমস্যা নেই, একটু পরেই। m1 এর মানটা একটু বসাও x, m2 এর মানটা একটু বসাও y, আর এই হচ্ছে মধ্যবর্তী দূরত্ব ডি স্কোয়ার। বাট এখন যদি তুমি জানো যে কোনো একটা বস্তুর ভর, হ্যাঁ, ধরে নাও এখন এই প্রথম বস্তুটার ভর চেঞ্জ হয়ে গেছে, জন্য প্রাইম দিলাম, মানে এটা আগেরটা নাই, এটা কত হয়ে গেছে জানো, দ্বিগুণ হয়ে গেছে। তো আগে ছিল x কেজি, এখন হয়ে গেছে 2x কেজি, 2 গুণ হয়ে গেছে। এটা চেঞ্জ হয়নি। ধরে নাও যে দ্বিতীয়, এটাও চেঞ্জ হইতে পারতো, হয় নাই, ঠিক আছে, মানে আমি বললাম যে হয় নাই। তো এখন দেখো তো, এখন মহাকর্ষ বলটা কি হবে, তো এই মহাকর্ষ বল কি হবে, যে m1 প্রাইম m2, এই যে জিটা দিতে ভুলে গেছি, আর এই হলো ডি স্কোয়ার। এই হচ্ছে নিউটনের সূত্রটা। এখন দেখো, যেহেতু এটা নতুন m1 প্রাইম আসে, এই বলটাও চেঞ্জ হয়ে গেছে, তাই না? কারণ আগে m1 ছিল, এখন তো m1 প্রাইম, তো এটাও চেঞ্জ হয়ে গেল। এখন তাহলে এই যে এই পরিবর্তন বলটা দেখি তো, জির মানটা বসাও। m1 প্রাইমের মান হচ্ছে 2x, m2 এর মান হচ্ছে গিয়ে y, আর এই হচ্ছে গিয়ে ডি স্কোয়ার। তো আমি একটা কাজ করি, এই যে 2টাকে দেখো, এটা কি ভগ্নাংশের উপরে আসছে, তো আমি একটু বাইরে নিয়ে আসি। তাহলে এটাকে এই জি, তারপর এই x আর এই yটাকে লিখি, আর এটা দেখো ডি স্কোয়ার। একটু খেয়াল করে দেখো, এই যে জি এক্স ওয়াই ডি স্কোয়ার মানে হচ্ছে কি আমার এফ, তাই না? তাহলে আমি এটার জায়গায় কি লিখতে পারি বলো তো, এটার জায়গায় আমি লিখতে পারি এফ। তাহলে দেখো আমার এই দেখো নতুন মহাকর্ষ বলটা আগের বলে দ্বিগুণ হয়ে গেছে। কেন দ্বিগুণ হয়ে গেছে? জাস্ট বিকজ আমার একটা ভর দ্বিগুণ হয়ে গেছিল। যদি এখানে খেয়াল করে দেখো, যদি এখানে দ্বিগুণের জায়গায় ধরো হচ্ছে 10 গুণ হয়ে যেত, দ্বিগুণের জায়গায় কত, 10 গুণ হয়ে যেত, তাহলে এখানে কি আসতো, 10 আসতো, তাই না? এখানে কি আসতো, 10 আসতো, তাহলে এটা কত হয়ে যেত, 10 গুণ হয়ে যেত। বুঝে গেছে? তার মানে ভর যত গুণ হবে, আমার বলটাও তত গুণ হয়ে যাবে। ওকে, এখন এই একই কনসেপ্টে জাস্ট খালি এটা দেখো, যে একই কনসেপ্টে জাস্ট খালি এটা দেখো, যে ধরো প্রথম ভর x কেজি, দ্বিতীয় বস্তুর ভর y কেজি, কোনো সমস্যা নাই। দূরত্ব হচ্ছে d, তো আমরা জানি যে নিউটনের সূত্র অনুসারে এটা হবে গিয়ে g বস্তুদ্বয়ের ভরের গুণফল ডি স্কোয়ার, ঠিক আছে? বাট এখন তোমাকে আমি বললাম যে তোমার দূরত্বটা, হ্যাঁ, এটা হয়ে গেছে কি জানো, এটা হয়ে গেছে ডাবল। কি হয়ে গেছে? আগে ছিল শুধু ডি, এখন নতুন দূরত্বটা হয়ে যাবে 2d, মানে দূরত্বটা বেড়ে গেছে। আর নিউটন বলে গেছে দূরত্ব বাড়লে এই বল কমে যাবে, বলের পরিমাণটা কমে যাবে, অর্থাৎ কম আকর্ষণ করবে। তো দেখি আমরা সূত্র যদি বসাই এফ প্রাইম, ভর চেঞ্জ হয় নাই, হ্যাঁ, ধরো ভর m1 ছিল x কেজি, এটা xই আছে, m2 ছিল y কেজি, এটাও y আছে, কোনো সমস্যা নেই। তো খালি এফ প্রাইম যদি আমি বের করতে চাই, এখানে জি m1 m2, তাহলে ডি প্রাইম স্কোয়ার হবে, তাই না? যে ডি প্রাইম মানে দূরত্বের স্কোয়ার, দূরত্ব এখন ডি প্রাইম, তো ডি প্রাইম স্কোয়ার। ওকে, তাহলে এখন আমি যদি একটু ভ্যালু বসাই, যেমন জি এর ভ্যালু বসাই দিলাম, জি m1 এর মান কত বসাবো, x, এটা y, ডি প্রাইম এর মান দেখো 2d, তার মানে 2d এর স্কোয়ার, তাহলে জি এক্স ওয়াই, 2 এর স্কোয়ার করলে হবে 4, d এর স্কোয়ার করলে হবে d স্কোয়ার। তো একটু খেয়াল করো, এই যে 4টা নিচে, আমি এটাকে যদি আলাদা করতে চাই তাহলে 1/4 লিখতে হবে, তাহলে জি এক্স ওয়াই ডি স্কোয়ার। খেয়াল করো, খালি 4টাকে আমি একটু আলাদাভাবে লিখছি। আর এই জিনিসটা খেয়াল করে দেখো, এখানে তো আমি মান বসাই নাই, তাই না? এখানে যে শুরুর যে এফটা ছিল, এখানে যদি মান বসাই দিই, m1 এর মান কত, x ধরা, ওইটা y ধরা, এটা d স্কোয়ার। তো এই যে এই জি এক্স ওয়াই বাই ডি স্কোয়ার মানে হচ্ছে f, যে জি এক্স ওয়াই বাই ডি স্কোয়ার মানে হচ্ছে f। তার মানে দেখো আমার এই f প্রাইমটা কি হয়ে গেছে জানো, এই f প্রাইমটা দেখো, এই যে আগে একটা 1/4 আসছে, আর এই পুরো জিনিসটা মানে হচ্ছে কি আমার f, মানে আগের বলের 1/4 হয়ে গেছে, নতুন বলটা আগের বলের 1/4 হয়ে গেছে। বুঝে গেছে? যদি কেন হয়েছে, কারণ দূরত্ব দ্বিগুণ হয়েছে, দ্বিগুণ হওয়ার কারণে দেখো সূত্রে এটা কি আমার ডি এর কি স্কোয়ার না, আর ভগ্নাংশের নিচে, তো এখানে যত গুণ হবে, ধরো এটা যদি 3d হইতো, তাহলে আমাদের এই বলটা কি হয়ে যেত জানো,
খেয়াল করে দেখো, তাহলে এখানে 3d বসাইতা, তাই না? এখানে 3d বসাইতা, তাহলে এখানে তুমি 9d² পাইতা, তার মানে 1/9 হইতো। তাহলে এটা কত হইতো? 1/9 হইতো। কথাটা বুঝতে পারছো? তার মানে দেখো, আমি যদি আরেকটু ভালো করে দেখাই দিই, যে যদি আমার দূরত্ব কি হয়ে যায় বলতো, আমার দূরত্ব 3 গুণ হয়ে যায়, তাহলে আমাদের নতুন বল আসবে হচ্ছে আগের বলের 1/9। কেন? যে 3 করলে হবে 9, ঠিক আছে? এই যে ম্যাথ করে কিন্তু দেখালাম যে দ্বিগুণ করলে হয়ে যায় 4। কেন 4 আসছে? এই 4 আসছে দেখো যে 2 হয়ে। ঠিক একইভাবে আমি যদি 3 গুণ করতাম, তাহলে 3 হইতে এখানে আসতো 9। তার মানে বুঝো, আমার দূরত্ব যদি 4 গুণ হয়ে যায়, তাহলে এটা হয়ে যাবে, দেখো 4 করো, 4 করলে হয়ে যাবে 16, মানে 16। এইটা দূরত্ব যদি আমার 5 গুণ হয়ে যায়, তাহলে এই নতুন বল আসবে গিয়ে 5 করো 25, 1/25 বুঝা গেছে? এই হচ্ছে কি আমাদের জাস্ট নিউটনের সূত্রটা। আর তোমাদেরকে যে আমি বললাম না, সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, সেই ভ্যালুটা কত একটু জেনে রাখো। সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, জি, এইটা হচ্ছে আমাদের 6.67 × 10⁻⁻11 নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2। ঠিক আছে, 6.67 × 10⁻⁻11 নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2। ঠিক আছে, তোমরা একটু বড় হইলে আস্তে আস্তে এই এককগুলো কেন এভাবে লিখলাম সবকিছু তোমরা জানতে পারবা। ঠিক আছে, তো জি এর ভ্যালু আসলে এইটা হচ্ছে যে ধ্রুবক, এটার মান কখনোই চেঞ্জ হবে না। ঠিক আছে, এখন দেখি আমরা এই মহাকর্ষ রিলেটেড কিছু এমসিকিউ দেখি, যেগুলো তোমাদের পরীক্ষা আসতে পারে। এগুলো কিন্তু তোমাদের বিভিন্ন সময়, আগেকার সময় যে জিএসসি পরীক্ষাগুলো থাকতো সেখান থেকে নিয়ে আসা কোশ্চেনগুলো। তো এখানে বলতেছে নিউটনের মহাকর্ষ সূত্র কোনটা, দেখি তো কোনটা। F = G m m। দেখো এখানে একটা বড় হাতের m, একটা ছোট হাতের m লিখছে। যেমন আমি m1 m2 লিখছিলাম, তো m1 m2 জায়গায় বড় হাতের m ছোট হাতের m ও কিন্তু দেওয়া যেতে পারে। বুঝে গেছে? তারপর এখানে দেওয়া আছে হচ্ছে G m1 m2/d²। এখানে আছে mg, এটা না, mg এটা না। তো তোমাদের এখানে আসলে তো এটাও হয়। তো তোমাদের জন্য নিউটনের মহাকর্ষ সূত্র, তো তাহলে তোমাদের জন্য হচ্ছে এই সবই তো দেওয়া, ধুর প্রশ্ন টাইপিং মিস্টেক হয়েছে, তাই না? সরি, খ খ খ। ওকে, এই জায়গাটাতে টাইপিং মিস্টেক ছিল। এগুলো এটা হবে হচ্ছে খ, এটা হবে হচ্ছে গ, এটা হবে হচ্ছে গে ঘ। ঠিক আছে, আমি একটু কোশ্চেনটা ঠিক করে দিই। কোশ্চেনটা আমি একটু ঠিক করে দিই। ঠিক আছে, এইভাবে যদি প্রশ্নটা থাকে যে এটা হচ্ছে জি এম এম, এখানে শুধু ডি এর স্কোয়ার নাই। হ্যাঁ, এখানে দেখো জি m1 m2 d², এইটা হচ্ছে গিয়ে তোমাদের অ্যান্সার হবে, কারণ এই যে ভরের গুণফল আর দূরত্বের বর্গ আছে। উপরেরটা তো এখানে যদি d² থাকে তাহলে এই প্রশ্নটা ঠিক আছে। এখানে আমাদের টাইপিং এ একটু ভুল আসছে। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের অভিকর্ষ স্তরণ, আমরা এখন আলোচনা করি নাই। এটা নিউটনের সূত্র না, এটা সূত্র ঠিক আছে, বাট এটা মহাকর্ষ সূত্র না। সিমিলারলি এটাও হচ্ছে আমাদের মহাকর্ষ সূত্রের মধ্যে যায় না, এটা হচ্ছে আবার ওজন। বাট কনসেপ্ট অনুসারে ঠিক আছে অভিকর্ষ বলে। বাট আমাদের একদম যদি নিউটনের মহাকর্ষ সূত্র বলা হয়, তাহলে যে F = G m1 m2/d²। ওকে, আচ্ছা এখন দেখো, বস্তুর ভর বৃদ্ধির সাথে মহাকর্ষ বলের কেমন পরিবর্তন ঘটে? ভরের সাথে আমাদের বল হচ্ছে সমানুপাতিকে, তাই না? ভরের সাথে আমাদের বল হচ্ছে কি হয়? সমানুপাতিকে হয়। এই যে দেখো এইখানে যে জিনিসটা হয়েছিল, দেখাচ্ছিলাম যে দেখো জাস্ট আমার ভর দ্বিগুণ হয়ে গেছে, বলটাও দ্বিগুণ হয়ে গেছে। ঠিক আছে, কারণ কি? কারণ সূত্র অনুসারে কি বলছিলাম যে দেখো ভর ভগ্নাংশের উপরে যারা থাকবে তাদের সাথে এটা হচ্ছে সমানুপাতিকে, আর নিচে যারা থাকবে তার হচ্ছে ব্যস্তানুপাতিকে। আবার এখানে আবার স্কোয়ার আছে, তার জন্য বর্গের ব্যস্তানুপাতিকে। ঠিক আছে, তাহলে এই কনসেপ্ট অনুসারে তাহলে আমরা কি বলতে পারি বলতো? বস্তুর ভর বৃদ্ধির সাথে মহাকর্ষ বলের কেমন পরিবর্তন হয়? মহাকর্ষ বল কি হয়? ভর বৃদ্ধি, তাহলে আমাদের এটাও বৃদ্ধি পাবে। ঠিক আছে, শুধু বৃদ্ধি পাবে লিখবো না, এখানে দেখছো কি আছে দেখো তো, সমানুপাতে বৃদ্ধি পায়, তাহলে আমরা এটা সিলেক্ট করব, সমানুপাতিক বৃদ্ধি পায়। ঠিক আছে, সমান অনুপাতে বৃদ্ধি পাবে। ওইটা দ্বিগুণ হলে বলও দ্বিগুণ, ওইটা 3 গুণ হলে বলও 3 গুণ, ওইটা 5 গুণ হলে বলও 5 গুণ হবে। এরপর দেখো, নির্দিষ্ট ভরে দুটা বস্তুর মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ হলে বল কেমন পরিবর্তন হবে? যে মাত্র দেখালাম না যে বল দ্বিগুণ হলে বস্তুর ভর, তাই না? যে বল যদি দ্বিগুণ হয় তাহলে এটা স্কোয়ার করো 4, তাহলে এটাকে লিখবো 1/4
আগের বলের 1/4 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা কি হয়ে যাবে বলো তো 1/4। শুধু 2 দিয়ে আসলেই পারবা এমনটা না, যদি বলে যে না দূরত্ব 3 গুণ হয়ে গেছে তাহলে হয়ে যাবে 1/9। এই যে 3 এর স্কয়ার কত 9, 1/9। যদি বলে 4 গুণ হয়ে গেছে তাহলে 4 এর স্কয়ার কত 16, তখন 1/16f। ঠিক আছে, এভাবে তাহলে এক একটা মানের জন্য আসলে তোমরা এটা বের করে নিতে পারবা। এরপর দেখো দুটি বস্তুর মধ্যবর্তী দূরত্ব 4 গুণ করা হলে আকর্ষণ বল কত হবে। এই দেখছো দূরত্ব কয় গুণ করছে 4 গুণ। এখন 4 এর বর্গ কত 16, তার মানে 1/16। তার মানে আগের বলের 16 ভাগের 1 ভাগ হবে। এই যে শুধু কেউ যদি 16 গুণ লাগায় দাও এটা কিন্তু ভুল হবে, এটা হবে 1/16। ঠিক আছে, এটা কি হবে 1/16। ঠিক আছে, এটা হবে কি 1/16। এরপরে দেখো তোমাদের মহাকর্ষ সূত্র যেটা ওইখান থেকে ওই নিউটনের সূত্র থেকেই কোশ্চেন হইতে পারে। এখন দেখো আমরা তোমাদের পার্ট 2 ও 3 চলে গেছি, অভিকর্ষ ত্বরণ। তো আমরা তো মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তু নিয়ে আলোচনা করতেছিলাম, তাই না? মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তু নিয়ে আলোচনা করতেছিলাম যে ওদের মধ্যবর্তী আকর্ষণ বলটা। তো তুমি যদি জানো এই দুইটা বস্তুর মধ্যে যে কোনো একটা যদি হয় পৃথিবী, এদের মধ্যে যে কোনো একটা যদি হয় পৃথিবী, তখন আমরা ওই আকর্ষণ বলটাকে বলি হচ্ছে মাধ্যাকর্ষণ অথবা অভিকর্ষ। ঠিক আছে, অভিকর্ষ অথবা কি বলি মাধ্যাকর্ষণ, গ্র্যাভিটি যেটা। হ্যাঁ, তার মানে পৃথিবী কোন একটা বস্তুকে যে বলে আকর্ষণ করে, ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের কি বলতো আকর্ষণে, যে এটাই লিখছে পৃথিবী এবং অন্য যে কোনো বস্তুর মধ্যবর্তী যে আকর্ষণটা। আমরা মহাকর্ষে কি ছিলাম, যে কোনো দুইটা বস্তুর মধ্যবর্তী আকর্ষণ সেটা মহাকর্ষ। তো দুইটা বস্তুর মধ্যে যে কোনো একটা যদি পৃথিবী হয়ে যায় তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে অভিকর্ষ। ঠিক আছে, তাহলে আমরা কি বলবো অভিকর্ষ বল। তো এই কারণেই হচ্ছে যে যখন ধরো পৃথিবী, এটা ধরো হচ্ছে পৃথিবী, এখানে ধরো একটা বস্তুকে আমি একটু উচ্চতায় রেখে ছেড়ে দিলাম, এই যে ছেড়ে দেওয়ার কারণে এই বস্তুটা হচ্ছে দেখো যে পৃথিবী যে আকর্ষণ বলের কারণেই নিচে নামে। কোন আকর্ষণ বলটা? এই আকর্ষণ বলটা হচ্ছে আমাদের অভিকর্ষ। ঠিক আছে, এই আকর্ষণ বলটাই হচ্ছে কি বলতো আমাদের অভিকর্ষ বল। এরপর তোমরা যখন আরেকটু বড় হবা, তখন তোমরা যখন গতি, বেগ এগুলোর সাথে পরিচিত হবা, তখন ত্বরণ নামে একটা জিনিসের সাথে পরিচিত হবা। যখন একটা বস্তুর উপর বল প্রয়োগ করা হয় তখন একটা বস্তুর উপর ত্বরণ কাজ করে। যেহেতু এই বস্তুটাকে পৃথিবী টানতেছে, এটা হচ্ছে একটা আকর্ষণ বল। অভিকর্ষ মানে কি একটা আকর্ষণ বল। আকর্ষণ বল আছে মানে এই বস্তুটার উপর একটা ত্বরণ কাজ করতেছে। এইদিকে কি কাজ করতেছে? ত্বরণ কাজ করতেছে। এই ত্বরণটাকে আমরা বলে থাকি হচ্ছে অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ বলের কারণে ত্বরণ, তো যেন অভিকর্ষ ত্বরণ। ঠিক আছে, আবার বলি তোমরা বড় হলে জানবা যে একটা বস্তুর উপর বল প্রয়োগ করা হলে ওই বস্তুর উপর ত্বরণ কাজ করে বা ত্বরণ থাকে। তো এখানে যেহেতু এই বস্তুটাকে পৃথিবী টানতেছে অভিকর্ষ বল, তো বল আছে দেখে এখানে ওই বস্তুর উপর একটা অভিকর্ষ ত্বরণ আছে। ত্বরণের নরমাল সংজ্ঞা কি? যে কোনো ত্বরণের সংজ্ঞা হচ্ছে কোনো বস্তুর বেগ বৃদ্ধির হার। দেখো তোমাদেরকে আরেকটা ছোট দেখে, দেখো এই বস্তুটাকে হচ্ছে দেখো আমি ধরো হাতে ফেললাম, ঠিক আছে, এটা আমি হাতে ফেললাম, দেখো আমার হাতে একটা আঘাত করলো, ধরো আমি আরো উঁচু থেকে ফেলি, আমার হাতে আরো বেশি বেগে আঘাত করলো না? তার মানে বুঝো যত সময় ধরে পড়তেছে, যদি বেশি সময় পায় তাহলে কি বেশি বেগে আঘাত করবে। তার মানে কি দেখো এইখান থেকে দেখো একটা বেগে আঘাত করলো, আর এখান থেকে ফেলে দেখো আরো বেশি বেগে আঘাত করলো, বেগ বেড়ে গেছে। যত নিচে নামতে থাকবে তত বেগটা বাড়তে থাকবে। এই যে বেগ বাড়তে থাকে তার মানে অবশ্যই এখানে একটা ত্বরণ আছে, আর এই ত্বরণটাই হচ্ছে অভিকর্ষ ত্বরণ। তো অভিকর্ষ ত্বরণের সংজ্ঞাটা তাহলে কি হবে জানো? অভিকর্ষ ত্বরণের সংজ্ঞাটা হবে হচ্ছে গিয়ে, হ্যাঁ সংজ্ঞা কোথায় আমার অভিকর্ষ ত্বরণের বলতো? অভিকর্ষ ত্বরণের সংজ্ঞাটা আমার লেখা আছে, আচ্ছা এটা সামনে লেখা আছে, আমি সামনে দেখাই দিচ্ছি। তো অভিকর্ষ ত্বরণ হচ্ছে ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ যে বৃদ্ধি হচ্ছে, এই বেগ বৃদ্ধির হার। ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলে। বুঝতে পেরেছ? ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলে। তো অভিকর্ষ ত্বরণকে আমরা স্মল জি দ্বারা প্রকাশ করে থাকি। কি দ্বারা প্রকাশ করে থাকি? স্মল জি দ্বারা প্রকাশ করে থাকি। আচ্ছা এখন দেখো কি দেখবা তোমরা, এই জিনিসটা দিকে খেয়াল করে দেখো। ধরে নাও এটা হচ্ছে পৃথিবী আর এটা হচ্ছে একটা বস্তু। এই বস্তুটার উপর, এই বস্তুটার ভর হচ্ছে ধরে নাও স্মল এম, আর এটা হচ্ছে আমাদের সেই পৃথিবী। পৃথিবীর ভর ধরে নাও হচ্ছে ক্যাপিটাল এম। তাহলে এখন যে মহাকর্ষ বলটা কাজ করতেছে, সেই মহাকর্ষ বলটা যেটাকে আমরা অভিকর্ষ বলবো, তাহলে আমি লিখতে পারি এই অভিকর্ষ বলটা কত বলতো?
অভিকর্ষ বল, এই এফটা হবে হচ্ছে গিয়ে আমাদের জি, যে বস্তু ভরের গুণফল, ভরের গুণফল। তো পৃথিবীর ভর, বস্তুর ভর, আর তাদের মধ্যবর্তী দূরত্ব। এখন এই মধ্যবর্তী দূরত্ব পৃথিবীর কেন্দ্র থেকে নিতে হয়, এই বস্তু থেকে এই বস্তুর দূরত্ব, এই বস্তু বলতে পৃথিবী, এই দূরত্বটা কোথা থেকে নিবা? পৃথিবীর কেন্দ্র থেকে। ঠিক আছে, এই দূরত্ব যদি ডি হয়, এই দূরত্ব যদি ডি হয়, তাহলে এই হচ্ছে ডি স্কোয়ার। আবার মাত্রই আমি বললাম যে এই বস্তুর উপর একটা ত্বরণ কাজ করতেছে। কি কাজ করতেছে? ত্বরণ, যেটাকে আমরা বলতেছি অভিকর্ষ ত্বরণ। তো এই বস্তুটার ওপর পৃথিবীর একটা কি আছে জানো? পৃথিবীরও একটা আকর্ষণ বল, যেটা অভিকর্ষ বল লিখছি। বাট দেখো, আমরা যদি জানি কোন বস্তুর ভর এম আর ওর ত্বরণ যদি আমরা জানি, তাহলে আমরা আকর্ষণ বল কিভাবে বের করতে পারি জানো? আকর্ষণ বল যেটা, সেটাকে আমরা আপাতত ডাব্লিউ লিখলাম, আমি পরে ডাব্লিউর সাথে এখানে পরিচয় করা দিচ্ছি। এটা আসলে ওজন, এটা হচ্ছে আমাদের mg। তো আমি লিখে দিই, এটা হচ্ছে আসলে বেসিক্যালি আমাদের ওজন। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের ওজন, এটা কি আমাদের mg। এখন এটাও আকর্ষণ বল, এটাও আকর্ষণ বল, তার মানে এইটা আর এটা সেম। সেম মানে কি? তাহলে আমরা লিখতে পারি এই যে এই mg ইকুয়ালস টু হচ্ছে কি g m বাই ডি স্কয়ার, দুইটা আসলে একই জিনিস। আর তুমি যদি m এই পাশে পাঠিয়ে দাও, তাহলে দেখবে m এর সাথে কাটাকাটি যাবে, কাটাকাটি যে, তাহলে দেখো অভিকর্ষ ত্বরণ মানে হচ্ছে আমাদের এইটা আসবে gm বাই ডি স্কয়ার। এটা হচ্ছে আমাদের অভিকর্ষ ত্বরণ নির্ণয়ের সূত্র। ঠিক আছে, অভিকর্ষ ত্বরণ নির্ণয়ের সূত্রটা এটা। এখন বস্তুটা যদি ধরো পৃথিবীর পৃষ্ঠে অবস্থান করে, বস্তুটা যদি পৃথিবীর পৃষ্ঠে অবস্থান করে, অর্থাৎ আমি এটা বলতে চাচ্ছি, এই দেখো বস্তুটা এখন এখানে অবস্থান করছে, তাহলে পৃথিবী থেকে তার দূরত্ব কত? হয়েছে কেন্দ্র থেকে দূরত্ব নিব। তো এই দূরত্ব নির্ণয় করতে যেয়ে দেখবা এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, এটা হচ্ছে কি আসে? পৃথিবীর ব্যাসার্ধ। খেয়াল করো, বস্তু যদি পৃথিবীর এখানে অবস্থান করে, তাহলে কেন্দ্র থেকে দূরত্বটা কি? কেন্দ্র থেকে দূরত্বটা কি? এটা যে পৃথিবীকে যদি একটা সুষম বৃত্ত মনে করো, গোলক টাইপের মনে করো, তাহলে এটা আসবে কি? পৃথিবীর ব্যাসার্ধটা। তাহলে আমরা অভিকর্ষ ত্বরণ পৃষ্ঠে, পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ আমরা লিখতে পারি হচ্ছে যে gm d স্কয়ার, তাই না? এটা কত হচ্ছে দেখো, gm বাই d স্কয়ার। তো d স্কয়ারের জায়গায় খালি লিখে দিবা r স্কয়ার। ঠিক আছে, এটা কি লিখে দিবা? gm বাই r স্কয়ার। ওকে, কষ্টের বিষয়টা হচ্ছে পৃথিবীকে আমরা তো এখানে সুষম গোলক ধরে নিছি, বাট রিয়েলে কি হয় জানো? রিয়েলে হচ্ছে পৃথিবী হচ্ছে ছোটকাল থেকে পড়ে আসছো কমলা লেবুর মতন চ্যাপ্টা, বেশি হয়ে গেছে। পৃথিবী হচ্ছে কেমন বলতো? কমলা লেবুর মতন চ্যাপ্টা, কারণ পৃথিবী হচ্ছে এইভাবে ঘুরতেছে। তোমরা যারা রুটি বানানো দেখছো, রুটি এরকম যখন গোল করে এরকম ঘুরাইতে ঘুরাইতে এরকম ট্যাম খেয়ে যায় বা এরকম চেপে যায়। তো এই জায়গাটা কি হয় জানো? এই জায়গাটা হয় কি, আমাদের এই যে মাঝখানের জায়গাটার ব্যাসার্ধ বা ব্যাস যাই বলে, এই যে আমি যদি এরকম দুইটা অক্ষ চিন্তা করি, পৃথিবীর কেন্দ্র থেকে দেখা যায় কি এই জায়গাটার ব্যাসার্ধটা বেশি, আর এই জায়গাটায় আমার ব্যাসার্ধটা কম। বুঝে গেছে? এই জায়গায় আমার ব্যাসার্ধটা বেশি, এই জায়গায় আমার ব্যাসার্ধ কম। তো এইটাকে আমাদেরকে বলা হয় মেরু অঞ্চল। ঠিক আছে, এটা হচ্ছে উত্তর মেরু, দক্ষিণ মেরু, এটাকে বলা হয় বিষুবীয় রেখা। এটা হচ্ছে মেরু অঞ্চলে। তো মেরু অঞ্চলে আমাদের ব্যাসার্ধ কি হয় দেখছো? দেখো এই ব্যাসার্ধ হচ্ছে, এই ব্যাসার্ধ কি বলতো? এটা বড়, এটা ছোট। তো মেরু অঞ্চলে আমাদের ব্যাসার্ধটা এই যে কম হয়। এই যে এখানে আমি নিচে ডাউন দেখাচ্ছি, ডাউন দিয়ে বোঝানো, যে টি চিহ্ন নিচে বোঝানো মানে বোঝাচ্ছে যে এটা কম। ঠিক আছে, আর বিষুবীয় অঞ্চলে আমাদের ব্যাসার্ধটা কি হয় জানো? একটু বেশি হয়। দেখো ব্যাসার্ধটা বেশি। এখন কথা হচ্ছে ভাই আমার কি যায় আসে? পৃথিবীর ব্যাসার্ধ কম বেশিতে আমার কি যায় আসছে? দিব্যি বেঁচে আসছি। বিষয়টা হচ্ছে এখানে খেয়াল করো, অভিকর্ষ ত্বরণের সাথে পৃথিবীর ব্যাসার্ধ ব্যস্তানুপাতিক সম্পর্ক। মানে এইটা বেশি হলে এটা কম হবে, এটা কম হলে এইটা বেশি হবে। তাহলে দেখো মেরু অঞ্চলে আমার ব্যাসার্ধ কম থেকে মেরু অঞ্চলে আমার জির মানটা বেশি আসবে। আর বিষুবীয় অঞ্চলে আমার ব্যাসার্ধটা দেখো বেশি, তার জন্য আমার জির মানটা কি আসবে জানো? জির মানটা কম আসবে। কত কম আসবে বা কত বেশি আসবে? ওকে, জির মানটা বেশি না, জির মানটা আমাদের মেরু অঞ্চলে আসে 9.83, আর এখানে তোমার মনে রাখবে এটা 9.78।
ঠিক আছে, এমসিকিউর জন্য আমরা মনে রাখতে পারি যে মেরু অঞ্চলে আমাদের ব্যাসার্ধ কম, অভিকর্ষ ত্বরণ বেশি। কত বেশি? এখানে 9.83। আর একক, এটা ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার, এটাও কি মিটার পার সেকেন্ড স্কয়ার। তো এক এক জায়গায় এক এক রকম, তাই না? এখানে একরকম অভিকর্ষ ত্বরণ, এখানে একরকম অভিকর্ষ ত্বরণ। আমরা হিসাবের সুবিধার্থে ভূপৃষ্ঠে ধরে নেওয়া হয়, ভূপৃষ্ঠে, হ্যাঁ তুমি মানে আমাদের অঙ্কের টাইমে আর বলে না যে মেরু অঞ্চলে আছে নাকি বিষুবীয় অঞ্চলে আছে, এগুলো কিচ্ছু বলে না। হিসাবের সুবিধার্থে আমাদের ধরে দেওয়া হয় যে ভূপৃষ্ঠে যখনই বলা হবে আমরা অভিকর্ষ ত্বরণ, এখানে তো 9.78 আর এখানে 9.83, আমরা এভারেজে 9.8 ধরবো। এভারেজ মানে গড়, হ্যাঁ একটা গড়ে এটা ধরে নিব। তো আমরা শুধু 9.8 ধরে অঙ্ক করি, ঠিক আছে? অভিকর্ষ ত্বরণের মান 9.8 ধরা হয়। বাট পৃথিবীর ব্যাসার্ধের শেপের কারণে এক এক জায়গায় এক এক রকম, ঠিক আছে? যেমন এই যে এই জায়গাটা যদি জিজ্ঞেস করি এটা কি বিষুবীয় অঞ্চল নয়, যে ব্যাসার্ধ বেশি, ব্যাসার্ধ যে বেশি, বেশি মানে অভিকর্ষ ত্বরণ কম মানে 9.78, ঠিক আছে? এইটুকু জিনিস আমরা মনে রাখবো। তাহলে আমি যদি একটু আবার আলোচনা করি অভিকর্ষ নিয়ে, তোমরা কি মনে রাখবা? অভিকর্ষ হচ্ছে কি, আমাদের যে মহাকর্ষ বলটা, ওই মহাকর্ষ বলে দুইটা বস্তুর মধ্যে যে কোনো একটা বস্তু হবে পৃথিবী, তার মানে পৃথিবী আর অন্য বস্তুর মধ্যকার আকর্ষণ বল, সেটাকে আমরা বলবো অভিকর্ষ, ঠিক আছে? তো এটা দেখালাম যে একটা বস্তুকে হচ্ছে পৃথিবীর টানে অভিকর্ষ বল। তো এই বস্তুটার উপর তাহলে পৃথিবীর আকর্ষণ বল কাজ করে, বল আছে মানে এই বস্তুটার উপর একটা ত্বরণ কাজ করে, সেই ত্বরণকে আমরা বলি অভিকর্ষ ত্বরণ। তো এখন আমরা তো নিউটনের সূত্র থেকে শিখছি যে এই আকর্ষণ বলটা হবে হচ্ছে যে নিউটনের সূত্র থেকে শিখছি হচ্ছে এইটা, জি এম এম দুইটা ভর গুণ হলো বাই দূরত্বের স্কয়ার। দূরত্ব বলতে সবসময় কেন্দ্র থেকে দূরত্ব নেওয়া পৃথিবীর। আর আবার আমরা জানি কোনো বস্তুর উপর ত্বরণ আর ওই বস্তুর ভর গুণ করলে আমরা আবার পেয়ে যাই আকর্ষণ বল, মানে বল পেয়ে যাই। তো এটাও বল এটাও বল, তো দুইটা বল সেম, দুইটা বল সেম, বাট এখান থেকে ছোট হাতের এম মানে এই বস্তুটার ভর কাটাকাটি যায়। তো এখান থেকে আমরা অভিকর্ষ ত্বরণের একটা সূত্র পেয়েছি, জি এম বাই ডি স্কয়ার। এটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, এটা হচ্ছে পৃথিবীর ভর, ঠিক আছে? মহাকর্ষীয় ধ্রুবক, পৃথিবীর ভর আর দূরত্বের স্কয়ার। তো দেখলাম যে আচ্ছা ঠিক আছে, এখানে তো দেখছি আমরা বস্তুটা পৃথিবী থেকে উচ্চতা আসছে মানে ডি দূরত্বে। যদি বস্তুটা ভূপৃষ্ঠে অবস্থিত হয় তাহলে এই ডি, হ্যাঁ এই দূরত্বটা হয়ে যাবে পৃথিবীর ব্যাসার্ধের সমান, তাহলে সূত্রটা আসবে জি এম বাই আর স্কয়ার। তার মানে পৃথিবীর এই ব্যাসার্ধে বা পৃষ্ঠে, হ্যাঁ পৃথিবীর পৃষ্ঠে কোনো বস্তু থাকলে তার উপর কি রকম ত্বরণ থাকবে, তো এই ত্বরণটাই হচ্ছে আমরা দেখলাম যে আবার এক এক জায়গায় এক এক রকম। কেন? কারণ ব্যাসার্ধ পৃথিবীর শেপের কারণে এক এক জায়গায় এক এক রকম। তো মেরু অঞ্চলে ব্যাসার্ধটা কি হয় বলতো? কম হয়, তার জন্য অভিকর্ষ ত্বরণ বেশি, ওইটা 9.83। বিষুবীয় অঞ্চলে ব্যাসার্ধটা বেশি হয়, ব্যাসার্ধটা বেশি হয়, অভিকর্ষ ত্বরণটা কম হয় 9.78। তো এত কিছু বাদ আমরা ওভারঅল একটা গড় মনে রাখবো 9.8, ঠিক আছে? এখন দেখো এখানে আমাদের যে কোশ্চেনগুলা, যে কোনটির প্রভাবে কিসের কারণে উপরের দিকে কোনো বস্তুকে নিক্ষেপ করলে সেটা নিচের দিকে পড়ে। তুমি দেখো যে আমি শিখালাম না যে উপর থেকে একটা বস্তু নিচে নামতেছে, দেখো কেন? পৃথিবী থেকেই তো নিক্ষেপ করা হয়েছে, তো নিচে নামতেছে কেন? কারণ পৃথিবীর আকর্ষণ বলের কারণে। পৃথিবীর আকর্ষণ বলকে আমরা কি বলবো বলতো? আমরা এটাকে বলবো অভিকর্ষ, ঠিক আছে? পৃথিবীর আকর্ষণ বলকে আমরা কি বলবো? অভিকর্ষ বলবো, মাধ্যাকর্ষণ, ঠিক আছে? আচ্ছা এখন দেখো অভিকর্ষ ত্বরণকে কোন প্রতীক দ্বারা প্রকাশ করা হয়? এখানে প্রতীক তো না, কোন একক হবে? এখানে কোন একক? অভিকর্ষ ত্বরণের একক এটা কি? ত্বরণ মানে কি? ত্বরণ জি, আমি এটা লিখলাম না 9, তোমরা ঠাডা এটা মাথায় রাখবা, মিটার পার সেকেন্ড স্কয়ার। এই যে এটা দিয়ে কি বোঝায়? ভর। আর যে সেকেন্ড ইনভার্স এটাকে মানে বোঝায় ভগ্নাংশে সেকেন্ড স্কয়ার। এই ভর লিখছি কেন? ভর না, সরি ভুলে লিখছি, এটা হবে মিটার, ভুলে লিখছি, মিটার পার সেকেন্ড স্কয়ার, মিটার পার সেকেন্ড স্কয়ার। তো মিটার আর সেকেন্ড স্কয়ার। তুমি যদি ভগ্নাংশ ছাড়া লিখতে চাও তাহলে হচ্ছে মানে এই যে এটা এইভাবে লেখা হয়েছে, তো তুমি এভাবে লিখতে পারো অথবা এইভাবেও লিখতে পারো। যে তুমি যদি ভগ্নাংশটাকে ওইভাবে উপরে নিয়ে যাও তাহলে এখানে মাইনাস লিখতে হয়, তো এখানে মাইনাসটাকে আমি তাহলে যে ভগ্নাংশে মাইনাস ছাড়া লিখছি। তো তোমার এখানে কোনটা আসছে? মিটার পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে? এরপর দেখো মেরু অঞ্চলে জি এর মান কত, এগুলো তোমাদের এমসিকিউর জন্য আসে। তো তুমি জাস্ট ঠান্ডা মাথায় একটু পৃথিবীকে এরকম চ্যাপ্টার বানাই দিবা, চ্যাপ্টার বানাই দিয়ে কি করবা, যে এইটা হচ্ছে আমাদের মেরু অঞ্চল, এইটা হচ্ছে আমাদের বিষুবীয় অঞ্চল, ঠিক আছে? যে চেপে যায় মেরু অঞ্চল। তো মেরু অঞ্চলে আমার আর এর মানটা কম, এখানে আমার আর এর মানটা বেশি। তার এর মান কম মানে এই জায়গায় আমার অভিকর্ষ ত্বরণের মানটা বেশি, বেশি মানে এখানে আমার অভিকর্ষ ত্বরণের মান 9.83। আর বিষুবীয় অঞ্চলে ব্যাসার্ধ বেশি, অভিকর্ষ ত্বরণটা কম হবে, এটা হবে 9.78, ঠিক আছে?
তাহলে এখন দেখি আমরা কোনটা নিব। মেরু অঞ্চল বলছে মানে এই যে ছোটটা, তার মানে বড়টা হবে 9.83 হবে। ঠিক আছে, এইভাবে তোমরা মনে রাখতে পারো। তারপর বলছে ভূপৃষ্ঠের যে, দেখো ভূপৃষ্ঠে এখানে কি বলছে, মেরু বিষুবীয় কিছু বলছে, বলা নাই। না বললে এখানে বলছে কত মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই না? আবার দেখো ভগ্নাংশটা যদি না দিত তাহলে কিন্তু এখানে লিখতে পারে মিটার সেকেন্ড পাওয়ার -2। ঠিক আছে, তো আমরা ওভারঅল কত ধরে নিই, 9.8 ধরে নিই বা 80। দশমিকের পরে তো লাস্টে 0 না বললেও চলে, তাই না? একটু কত তোমরা জানো। আচ্ছা, এখন দেখো এখানে একটা কোশ্চেন দিয়ে দিছি আমি, এই যে ব্যাটের ওজন কত, কোনটা দেখো। দালানের ছাদে মনি ক্রিকেট খেলছিল, এক পর্যায়ে 2000 গ্রাম, দেখো 2000 গ্রাম, এটা গ্রাম থেকে আমাদেরকে কেজিতে নিতে হয়। গ্রাম থেকে কেজিতে কিভাবে নিতে হয় জানো, 2000-কে আমরা যদি 1000 দ্বারা ভাগ করে দিই তাহলে এটা চলে যাবে কেজিতে। তাহলে এটাকে আমরা লিখতে পারি 2 কেজি। ইকুয়াল দিছে কেন, এটাকে তখন আমরা কিসে, কেজিতে নিয়ে যেতে পারি। ঠিক আছে, 2 কেজি, 2 কেজি হচ্ছে, এটা হচ্ছে আমাদের ভর। তো ব্যাট পড়ে গেল, এখন মনির ব্যাটের ওজন কত, দেখো তোমাদেরকে একটা কথা আমি লিখছিলাম, এই কথাটা খেয়াল করে কিনা। এই যে ওজন, ওজন যেটা, এই ওজনটা হচ্ছে আমরা কিভাবে পাই, ভর আর ত্বরণ গুণ করে, ভর আর ত্বরণ গুণ করে, W হচ্ছে mg। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের আকর্ষণ বলটা। তাহলে এটাতে তাহলে আমরা কি করব বলো তো, এই যে ভর যেহেতু জানি তাহলে আমাদের ওজনটা কি হবে, ওজন হবে হচ্ছে m × g। m এর ভ্যালু কত 2, g এর ভ্যালু কত ইউজ করব বলো তো 9.8। ক্যালকুলেটরে চাপো, ক্যালকুলেটরে চাপো, এটা পাবো হচ্ছে 19.6, 19.6। আর ওজনের একক, ওজন তো একটা বল, তো বলের একক হচ্ছে নিউটন। বলের একক কি হয়, নিউটন হয়। ঠিক আছে, বলের একক কি হয় মনে রাখবা, নিউটন। তোমাদের এই জায়গাটাতে শুরুতে লিখে দিই একদম প্রথমে, এই যে আমরা যেখানে মহাকর্ষ বল শিখছি না, এই যে মহাকর্ষ বল, এর এককটা কি হবে, এই এককটা হবে কি হচ্ছে নিউটন। ঠিক আছে, এই যে এত নিউটন, ওজনের এককও নিউটন, কারণ ওজন তো হচ্ছে আমাদের বল। তাহলে 19.6 নিউটন। ঠিক আছে, এখানে দেখো কোনটা আসবে, ক নাম্বারটা আসবে। কেউ কেউ যদি 2000 দিয়ে গুণ করে দাও তাহলে হচ্ছে তোমরা এই যে এইটা পেয়ে যাবা, বুঝছো, এইটা পেয়ে যাবা, তখন কিন্তু ভুল আসবে। একটু ঠান্ডা মাথায় এটাকে আগে 2 কেজি, কেজিতে নিয়ে যাবা, তারপর বানাবা। এরপর দেখো ওই একই প্রশ্ন, যে দালানের ছাদে মনি ক্রিকেট খেলছিল, এক পর্যায়ে 2000 কেজি ব্যাটটা হাত থেকে পড়ে গেল। এখন উল্লেখিত ঘটনাটি, এই যে পড়ে যে গেল, এটা কেন পড়ে গেছে, দেখো অভিকর্ষ ত্বরণের কারণে, মহাকর্ষ বলের কারণে, পৃথিবীর আকর্ষণের কারণে। ঠিক আছে, তো এটা যে ওই ব্যাটটা নিচে পড়তেছে, ব্যাটটা নিচে পড়তেছে পৃথিবীর আকর্ষণের কারণে, এটা তো ঠিক আছে। পৃথিবীর আকর্ষণ না থাকলে তো নিচে নামতো না, উপরে উঠতো, এটা ঠিক আছে। এখন কথা হচ্ছে অভিকর্ষ ত্বরণের কারণে হচ্ছে বেগ বৃদ্ধি পায়। অভিকর্ষ ত্বরণের কারণে কি হয়ে যায়, বেগ বৃদ্ধি পায়। আবার এখানে মহাকর্ষ বলের কারণেও লিখছে, এই ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণ থাকলে বৃদ্ধি পায়, মহাকর্ষ বলও দেওয়া যেতে পারে। অভিকর্ষ, কারণ বস্তু আর পৃথিবী ওইটাও কিন্তু একটা মহাকর্ষ বলই, তাই না? বাট স্পেসিফিকভাবে পৃথিবী থাকার কারণে অভিকর্ষ বল বলা যেতে পারে। এখানে আসলে মোটামুটি তিনটাই, কোনো থেকে আমরা বাদ দিতে পারতেছি না, কারণ অভিকর্ষ ত্বরণের কারণে তো বেগ বৃদ্ধি পাচ্ছে, খাড়া নিচে, কারণ ত্বরণের দিকটা নিচের দিকে। তো এখানে হচ্ছে আমরা তিনটাকেই কারেক্ট করে দিলাম। ঠিক আছে, এরপর দেখো আমাদের ভর আর ওজন। আচ্ছা, এখন দেখো ভর ও ওজন, এখানে নিয়ে একটু কথা আছে। যে দেখো তোমাদেরকে প্রায় বলা হয় যে ধরো আমার নাম তো অভিক, তাই না? তোমরা আবার আমাকে চিহ্ন কিনা, অনেকেই তো নাও চিনতে পারো। আমার নাম হচ্ছে অভিক। ঠিক আছে, এখন তোমরা কেউ মজা করে জিজ্ঞেস করলা যে অভিক ভাইয়া আপনার ওজন কত, অভিক ভাইয়ার ওজন। ঠিক আছে, তো আমিও অ্যান্সার দিলাম যে আমার ওজন হচ্ছে 66 কেজি। এইটা আমরা রেগুলার লাইফে বলে থাকি। দোকানে যে একটা চালের বস্তা দেন 50 কেজি ওজনের, আসলে এগুলো আমরা ভুল বলে থাকি। ঠিক আছে, আসলে এইটা হয় নাই, এটা হয় নাই, এটা হয় নাই।
আমার ওজন আসলে কত হবে জানো? আমি বলি আমার ওজন হবে হচ্ছে, অ্যাকচুয়ালি যদি তুমি ওজন জিজ্ঞাসা করো তাহলে ওজন হবে, তুমি যদি জিজ্ঞাসা করো ওজন কত, তাহলে আমি ওজনের অ্যান্সার এটা দেবো 66 × 9.8। আমি ওজন বলবো হচ্ছে 646.8 নিউটন। কি বলবো ওজন, কি বলবো 646.8 নিউটন। এইটা হচ্ছে আসল অ্যান্সার। তো এটা বললে আবার তুমি তো তাকে থাকবা, তাই না? ওকে, এখানে যে ঘটনাটা ঘটে আসলে আমাদের এখানে ভর ও ওজন, একটাকে আমরা বলে থাকি মাস, হ্যাঁ, এম দিয়ে প্রকাশ করে থাকি, আরেকটাকে ওয়েট, হ্যাঁ, ওজন যেটা সেটা হচ্ছে ডাব্লিউ। বাট আমরা হচ্ছে ওজনের জায়গায় ভর চালাই দিই দোকানে যে কোনো কিছু কিনতে গেলেই, বাট এটা একটু ভুল। ফিজিক্সে বা বিজ্ঞানের ভাষায় ভর আর ওজন দুইটা হচ্ছে আলাদা। এখন ভর কি? ভর হচ্ছে কোনো বস্তু, অবশ্যই বস্তুর মধ্যে একটু পদার্থ আছে, পদার্থ দিয়ে তৈরি, তাই না? সব কিছুই কিন্তু পদার্থ। তো কোনো বস্তুর মোট পদার্থের পরিমাণটাকে আমরা বলি হচ্ছে ভর। কোনো বস্তুর মোট পদার্থের পরিমাণ, কোনো বস্তুর মোট পদার্থের পরিমাণ, এইটাকে আমরা বলে থাকি হচ্ছে গিয়ে ভর। ঠিক আছে, মোট পদার্থের পরিমাণটাকে আমরা বলে থাকি হচ্ছে ভর। আর ওজনটা কি জানো? ওজনটা হচ্ছে গিয়ে কোনো বস্তুকে পৃথিবী যে বলে আকর্ষণ করে, কোনো বস্তুকে পৃথিবী যে বলে আকর্ষণ করে, যে বলে আকর্ষণ করে, ঠিক আছে, সেটাকে আমরা বলে থাকি গিয়ে ওজন। তো একটা হচ্ছে ভর, একটা হচ্ছে গিয়ে ওজন। এখন এই ওজনটা আমরা আসলে কিভাবে বের করে থাকি জানো? এই ওজনটা আমরা বের করে থাকি W = mg দিয়ে। W = কি দিয়ে? mg দিয়ে। বুঝে গেছে ওজন কি দিয়ে বের করা হয়? W = mg দিয়ে। আর এখানে খুবই ইম্পর্টেন্ট একটা কথা হচ্ছে, কোনো বস্তুর ভর, হ্যাঁ, এই ভরটা পরিবর্তন হয় না, পরিবর্তন হয় না, মাথায় রাখবা, পরিবর্তন হয় না। ঠিক আছে, তুমি আমাকে যে ওজন জিজ্ঞাসা করছো না, আমি আসলে তোমাকে ওজন বলি নাই, আমি আসলে আমার ভর বলছিলাম। আমার ভর 66 কেজি, ওজন হচ্ছে এইটা। কিভাবে ওজনটা বের করছি জানো? এই যে দেখো আমার ভর 66 কেজি না, এই দেখো আমার ওজনটা এভাবে আসছে 66। এই দেখো ভরের সাথে, এই দেখো ভরের সাথে জি গুণ করা। ভরটা কত ছিল? 66, জি হচ্ছে 9.8। এই যে ক্যালকুলেটরে এটা গুণ করে এটা আসছে 646.8 নিউটন। বুঝা গেছে? ভর কখনো পরিবর্তন হয় না যদি বস্তুটা টুকরা টুকরা না হয়ে যায়। কারণ ভর হচ্ছে মোট পদার্থের পরিমাণ। ধরো এই কলমটা, এখানে যে পদার্থ আছে, এই কলমটাকে হচ্ছে ধরো আমি এখন পৃথিবীর অন্য জায়গায় নিয়ে গেলাম, বুঝতে পারছো? মেরু অঞ্চলে নিয়ে গেলাম, বিষুবীয় অঞ্চলে নিয়ে গেলাম, ওর ভর যা আছে তাই। কারণ ও যদি টুকরা টুকরা না হয়, কারণ ওর মোট পদার্থের পরিমাণটা কি চেঞ্জ হয়েছে? হয় নাই। এই বস্তুটাকে এখন আমি চাঁদে নিয়ে গেলাম, অন্য কোনো গ্রহে নিয়ে গেলাম, স্পেসে নিয়ে গেলাম, তাহলে এটার ভরটাকে আমরা, হ্যাঁ, ওল্ড বা নিউটনিয়ান ফিজিক্স অনুসারে বলতে পারি যে ওর ভরটা এটাই থাকবে। ওকে, বাট কোনো বস্তুর ওজন এইটা কিন্তু পরিবর্তন হয়। ওজন কি হয়? এটা কিন্তু পরিবর্তন হয়। কিভাবে? কারণ ওজনের সাথে দেখো, খেয়াল রাখো, ওজনের সাথে ওজন কি হয়? ভর ইনটু অভিকর্ষ স্তর। আমরা তো দেখছি ভাইয়া পৃথিবীর এক এক অভিকর্ষ স্তর এক এক রকম, কোথাও 9.78, কোথাও 9.83 অভিকর্ষ স্তর না, বা শুধু পৃথিবীরটা বলছি 9.8 ভূপৃষ্ঠে, অন্য কোনো গ্রহে তার এক রকম। তো এক এক জায়গায় কোনো বস্তুর ওজন এক এক রকম। তার মানে আমার ওজন পৃথিবীতে এত, ঠিক আছে, ওজন পৃথিবীতে এত, বাট চাঁদে গেলে বা অন্য কোনো গ্রহে গেলে ওজন চেঞ্জ হয়ে যাবে। কেন? কারণ ওই জায়গার অভিকর্ষ স্তরের মানটা যেরকম হবে সেরকম হবে ওজন। ওইখানে অভিকর্ষ স্তরের মান বেশি হলে, ওই গ্রহে মাধ্যাকর্ষণ বল বেশি হলে ওজনটা বেশি। ঠিক আছে, এই হচ্ছে আমার কাহিনীটা। বুঝতে পারছো ভর আর ওজনের পার্থক্যটা? ভর হচ্ছে মোট পদার্থের পরিমাণ, এটা কখনো চেঞ্জ করবে না, মানে হবে না। ওজনটা হচ্ছে কি, এই ভরের সাথে অভিকর্ষ স্তরটা গুণ করা হয়। এখন এক এক জায়গায় অভিকর্ষ স্তর এক এক রকম, এর জন্য আমাদের ওজনটাও কি আসবে? এক এক রকম আসবে। তো তোমাদের মধ্যে কি কেউ চিকন কেউ মোটা এরকম আছো? তো যাদের ধরে নাও যে এই হচ্ছে একজন চিকন ফ্রেন্ড, আর একজন ধরে নাও হচ্ছে মোটা ফ্রেন্ড, ঠিক আছে? এখন বডি শেমিং করতেছি না, হ্যাঁ, কেউ মাইন্ড নিও না। তো এখন ধরে নাও যে ও তো খুব হ্যাপি যে ওর ওজন কম, ও তো খুব স্যাড ওর ওজন বেশি। ওজন বলতে কিন্তু ওই ভর বলতেছি না। তো এখন কথা হচ্ছে, ও বললো ওর ওজন ধরো আমারটাই চালা দিল 66 কেজিরটা, হ্যাঁ, তো পৃথিবীর অভিকর্ষ স্তর কত? 9.8।
সে সেটা দিয়ে আমাকে ওজন বললো, তো এই ওজনটা কত জানি আসছিল 66 কেজিটা বা 646.8 নিউটন, 646.8 নিউটন। এখন ওর কি হবে, ওর ওজন পৃথিবীতে ধরে নেওয়া হচ্ছে কথা হচ্ছে 100 কেজি, ওর ভর হচ্ছে 100 কেজি, তো এইটার সাথে 9.8 গুণ হবে, তাহলে এটা আসবে কত জানো, এটা আসবে হচ্ছে 980 নিউটন আসবে। তো অবশ্যই তাহলে ওর ওজনটা বেশি। তো এই ব্যক্তিটাকে আমরা একটু হ্যাপি করে দিতে পারি, ও তো এখন স্যাড যে ওর ওজনটা বেশি, ওকে আমরা একটু হ্যাপি করে দিতে পারি। কিভাবে হ্যাপি করে দিতে পারি জানো, আমরা ওকে হ্যাপি এভাবে করতে পারি, ওকে আমরা এখন চাঁদে পাঠিয়ে দেবো যে তুমি চাঁদে চলে যাও, এটা হচ্ছে কি চাঁদ। তোমাদেরকে একটা কথা বলি, চাঁদে অভিকর্ষ ত্বরণের মান পৃথিবীর অভিকর্ষ ত্বরণের 6/1 মানে পৃথিবীর চাঁদের অভিকর্ষ ত্বরণ যেটা, হ্যাঁ জি চাঁদে, এটা হচ্ছে পৃথিবীরটা কত 9.8 না, তারও 6 দিয়ে ভাগ হয়ে যাবে, মানে এখানে কম, অভিকর্ষ ত্বরণের মানটা কি জানো কম। তো দেখো এটা কত আসে, তো দেখো 9.8 কে 6 দ্বারা ভাগ দাও, কত আসে 1.6 নিব। তো এখন এই ব্যক্তিটা কি করলো, চাঁদে গেল, এখন চাঁদে তার ওজন কত হবে জানো, চাঁদে ওজন হবে গিয়ে যে 100, তার ভরের সাথে যে অভিকর্ষ ত্বরণটা গুণ করবা 1.6, তাহলে এটা কত আসবে বলো তো 160 নিউটন। দেখো ওর ওজনটা কমে গেছে, তাহলে দেখো ওর ওজন পৃথিবীতে 648 আর পৃথিবীতে ওর ওজন 980, ঠিক আছে 980। বাট ওকে এখন আমরা হ্যাপি করে দিলাম, ওকে আমরা চাঁদে পাঠিয়ে দিচ্ছি, চাঁদে ওর ওজন দেখছো এর থেকেও কমে গেছে 160 হয়ে গেছে। এই হচ্ছে কাহিনীগুলো, ঠিক আছে। ভর আর ওজন, ভর কখনো চেঞ্জ হবে না, দেখছো ভর দেখো পৃথিবীতেও 100 চাঁদেও 100 ইউজ করছি আমরা, বুঝছো। তাহলে তোমাদেরকে কেউ যদি কখনো ওজন জিজ্ঞাসা করে তোমরা কি করবা বুঝছো, তোমরা কেউ যদি তোমাদেরকে বাই চান্স জিজ্ঞাসা করে তোমার ওজন কত, তোমরা ক্যালকুলেটরটা হাতে নিবা, ক্যালকুলেটর হাতে নিয়ে ধরো তোমার ওজন কত, ভর হচ্ছে 48, এটার সাথে 9.8 গুণ করে বলবা কি আমার ওজন এত নিউটন। এখন আবার দোকানে যে তোমরা আবার বলো না যে ধরো তুমি ধরো 2 কেজির কোনো একটা দ্রব্য কিনতে গেছো, তো এখন তুমি আবার দোকানদারকে ক্যালকুলেট করে বলো না যে 2 × 9.8 নিউটন মানে 19.6 নিউটন। দোকানে যে আবার বলো না যে আমাকে 19.6 নিউটন আটা দেন, দোকানদার কিন্তু বুঝবে না, বুঝছো, দোকানদার কিন্তু বুঝবে না, দোকানদার বলছে 2 কেজি বলে সেটা বুঝবে, আর 19.6 নিউটন বললে যদি সে সায়েন্সের বা এগুলো না পড়ে থাকে তাহলে জীবনও তো বুঝবে না, বুঝতে পারছো। বাট এটা হচ্ছে ওজন বলার অ্যাকচুয়াল প্রসেস। ওকে, তো এখন দেখো আন্তর্জাতিক পদ্ধতিতে ভরের একক কি জানো, ভরের আন্তর্জাতিক পদ্ধতি হচ্ছে আমাদের এসআই ইউনিট, যেটা এসআই একক যেটা, হ্যাঁ ভরের একক হচ্ছে কেজি ইউজ করি আমরা, কিলোগ্রাম কেজি সংক্ষেপে, ঠিক আছে। তো এটা হচ্ছে কি কেজি। ওকে, তো দেখো বস্তুর ওজন পরিমাপের সূত্র কোনটা, ডাব্লিউ সূত্র একটাই এমজি, ডাব্লিউ ইকুয়ালস টু কি এমজি, এই যে এটা ডাব্লিউ ইকুয়ালস টু এমজি, ঠিক আছে। নিচের কোনটি সঠিক, দেখো অভিকর্ষ ত্বরণ, এখানে কি ডাব্লিউ দিয়ে আসছে, ও এখানে সব অভিকর্ষ ত্বরণ, তুমি একটু মনে মনে চিন্তা করো, অভিকর্ষ ত্বরণের সূত্র তুমি শিখছো যে gm/r², ভূপৃষ্ঠে, তাই না, কোথায় ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণের মান হচ্ছে gm/r²। তো এখানে তো অভিকর্ষ ত্বরণ ওইভাবে লেখে নাই, বাট আমরা ওজন কিন্তু শিখছি যে ডাব্লিউ ইকুয়ালস টু হচ্ছে কি এমজি, তাহলে দেখো এই এমটা এখানে এসে ভাগ হয়ে যাবে, w/m ইকুয়ালস টু হচ্ছে কি ছোট হাতের জি, তাহলে জি ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি w/m। তো দেখি তো জি ইকুয়ালস টু w/m, বাই মানে কি ভাগ, এই যে ভাগ মানে হচ্ছে আমার ঘ নাম্বারটা ঠিক, বাই মানে হচ্ছে কি আমার ঘ নাম্বারটা ঠিক। এখন দেখো ওজনের একক নিচের কোনটি, কি হবে বলো তো, ওজন লিখছিলাম না আমি নিউটন, বারবার লিখছি কিন্তু আজকে, তাই না, এটা হচ্ছে আমাদের নিউটন, কারণ ওজন তো হচ্ছে বলের একক নিউটন। দেখো বলের একক কোনটি, ওজন তো বলের একক কি হবে নিউটন, বড় হাতের এন, তাই না, এই হচ্ছে নিউটন। এখন দেখো রনির ভর 50 কেজি, রনির ভর 50 কেজি হলে ওজন কত হবে দেখছো, তাহলে কি করতে হবে, ওজন বের করতে হলে জাস্ট এই ভরের সাথে অভিকর্ষ ত্বরণ গুণ করবা, তাই ওর ভর কত 50। এখন অবশ্যই রনি পৃথিবীতেই বাস করে, তো পৃথিবীর অভিকর্ষ ত্বরণটা পাঠিয়ে দিবা, মানে গুণ করে দিবা 9.8। এরপর হাতে একটু ক্যালকুলেটর নিতে পারো, ক্যালকুলেটর নিয়ে তুমি কি করবা, এই যে 50 × 9.8 দিয়ে দিবা, কত আসে 490 নিউটন। ওকে, এরপরে দেখো
পৃথিবীতে তোমার ভর 42 কেজি, তাহলে তোমার ওজন কত? SW। ওকে, তোমরা নিজেদের তোমরা কমেন্টে, এই ভিডিওর কমেন্টে তোমাদের সবার ওজন বলবা কমেন্টে। হ্যাঁ, কমেন্টে এটা বলতে হবে না ভাইয়া বুঝছি, ভাইয়া ভালো ছিল ক্লাস, ভাইয়া বুঝি নাই, এগুলো বলতে হবে না। তোমরা দেখবো যে কে কে ওজন লিখছো। এখন দেখো অলরেডি আমি এটা লিখে বলছি, ভর ও ওজনের সম্পর্ক সেটা হচ্ছে কি আমাদের W = হচ্ছে mg। ঠিক আছে, W = হচ্ছে কি mg। তোমাদেরকে তাহলে একটা ট্রিক্স দিই তোমাকে। এখন আমি যদি কথার কথা বলি যে দেখো আমার ওজন তোমাকে আমি বললাম যে 520 নিউটন হলে, এখন আমার ভর বলো তো, ভর কত? কিভাবে বের করবা? এই একটা সূত্র থেকে বের করবা। কিভাবে বের করবা? দেখো ভর জানতে চেয়েছি তো ওজন দেওয়া, তাহলে ওজনের সূত্রটা কি? W = mg। তাহলে দেখো m যেহেতু বের করতে হবে, m এক পাশে রাখো, g কে এক পাশে এনে ভাগ দিয়ে দাও। তাহলে এই যে m এক পাশে থাকবে, তাহলে w এর ভ্যালু কত? দেখো এই যে 520 g দ্বারা g এর ভ্যালু কত? 9.8। এইটা ক্যালকুলেটরে যা আসে এটা হচ্ছে অ্যানসার। ঠিক আছে, 520 ভাগ 9.8, তাহলে 53.06 এত কেজি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের বিভিন্ন সময় ওজন দেওয়া থাকলে ভর বের করতে হইতে পারে, ভর দেওয়া থাকলে ওজন বের করতে হইতে পারে। বুঝতে পেরেছো? এই দেখো কোন বস্তু ভর পৃথিবীতে এত হলে চাঁদে ভর কত? দেখো ভর চেয়েছে না, মানে ভর কখনো চেঞ্জ হবে না, ভর এখানেও যাও এখানেও তা। ঠিক আছে, এখানেও যা ওইখানেও তা। এটা 40ই থাকবে। ঠিক আছে, 40 কি থাকবে? 40-এ থাকবে। আর এই যে কথাটা তোমাদের মুখে বলছিলাম যে পৃথিবী আর চাঁদের অভিকর্ষ স্তনের অনুপাত কত? চাঁদে হচ্ছে পৃথিবীর মানে 6/1 মানে 6 দ্বারা ভাগ হয়ে যাবে, মানে 1:6 হয়। হ্যাঁ, পৃথিবীরটা চাঁদের মাধ্যাকর্ষণ বলের অনুপাত কত? ঠিক আছে, এটা কত হবে? পৃথিবীরটা হবে হচ্ছে, আগে হচ্ছে পৃথিবীরটা আর চাঁদেরটা। আগে পৃথিবী চেয়েছে না, তাহলে আগে পৃথিবীরটা তো বড়, চাঁদেরটা কম, তাহলে এই যে 6:1 হবে। ভুলে আমি 1:6 লিখলাম, যদি চাঁদ আগে লিখতো, কারণ চাঁদেরটা কম পৃথিবীরটা বেশি, তাহলে হচ্ছে ছোট সংখ্যাটা থাকতো। বাট পৃথিবী বসে পৃথিবীরটা বেশি হবে, মানে 6টা আগে থাকবে, 6:1 হবে। এখন দেখো চাঁদে 1 কেজি ভরের বস্তুর ওজন কত? তাহলে দেখো ওজন W = mg, ওজন কত? 1। এই যে অভিকর্ষ ত্বরণ, একটু ঠান্ডা মাথায়, অভিকর্ষ ত্বরণ হবে চাঁদে হবে 6 দ্বারা ভাগ করে দিবা, চাঁদে হলেই 6 দ্বারা ভাগ করে দিবা। ঠিক আছে, তাহলে 9.8 ভাগ 6, আর 1 গুণ হওয়া না হওয়া একই কথা। তাহলে এটা কত আসে? 1.63 নিউটন, তাহলে 1.63 নিউটন। বুঝতে পেরেছো? তাহলে চাঁদে 3 কেজি ভরের বস্তুর ওজন কত হবে? এটা তোমরা বের করো। ঠিক আছে, এটা তোমরা বের করবে। 5 কেজি ভরের একটি পাথর চাঁদে নিলে তার ওজন কত হবে? যাও এটাই করে দিই, যে ওজন কত হবে, তাই না? mg, m এর ভ্যালু কত? 5, g এর ভ্যালু কত? 9.8। বাট এটা পৃথিবীতে হলে একটু করে দিত, বাট এটা যেহেতু কোথায় নিছে? চাঁদে, তাহলে এখানে 6 দ্বারা ভাগ করে দিবা, 6 দ্বারা ভাগ করে দিবা। ঠিক আছে, তাহলে 9.8 ভাগ 6, ঠিক আছে, ইনটু 5, এটা কত আসে? 8.16। এখানে তোমাদের 1.15 লিখছে, 8 তাহলে এটা দিয়ে দাও, একটু দশমিক কম বেশি হলে সমস্যা নাই। বুঝতে পেরেছো? এই দেখো একজন মহাকাশচারীর ওজন চাঁদে এত নিউটন হলে তার ভর কত? তার ভর কত? এই যে ওজন দেওয়া, তাই না? ওজন দেওয়া, ওজন থেকে ভর বের করতে হবে। তাহলে দেখো W = হচ্ছে কি mg, W হবে হচ্ছে কি mg, তাই না? তো W এটা দেওয়া হচ্ছে 98, তোমার কাছে জানতে চাইছে ভর। আর অভিকর্ষ ত্বরণ এখানে পৃথিবীরটা, বাট এটা চাঁদ তো, তাহলে 6 দ্বারা ভাগ করে দিবা, শেষ, আর কিছু না। তাহলে এখন দেখো তোমার ভর জানতে চাইছে, এক পাশে শুধু m রাখতে হবে, তাহলে এই 6টা এখানে এসে গুণ হয়ে যাবে, আর 9 এখানে এসে ভাগ হয়ে যাবে, এই হচ্ছে গিয়ে ভর। তার মানে এইটা তোমার ক্যালকুলেটরে যা দিবে তুমি এটা বের করে নিতে পারো। তাহলে কি করবা বলো তো? 98 × 6 করবা। ঠিক আছে, 90, এই যে উপরেরটা আগে করবা, ভাগ দিবা 9.8 দিয়ে, ভাগ দিলে তাহলে কত আসে? 60। তাহলে ভর হচ্ছে 60 কেজি। বলো এগুলা কি কঠিন লাগছে বা কঠিন কোনো কিছু? এটা দেখো মেরু অঞ্চলে 1 কেজি ভরের বস্তুর ওজন কত? মেরু বলছে না, একটু ঠান্ডা মাথায়। মেরু হচ্ছে দেখো এই যে পৃথিবী, এই যে এরকম, এই যে চ্যাপটা গেছে, এটা হচ্ছে আমাদের মেরু অঞ্চল, এটা বিষুবীয় অঞ্চল। এখানে আমার ব্যাসার্ধ কম, ব্যাসার্ধ বেশি। ব্যাসার্ধ কম মানে অভিকর্ষ ত্বরণের মানটা বেশি, মানে 9.83। এখানে ব্যাসার্ধ বেশি মানে অভিকর্ষ ত্বরণের মান কম, 9.78। তো মেরু অঞ্চলে যেহেতু বলছে 1 কেজি ভরের কি চেয়েছে? ওজন। ওজন মানে কি? mg, m এর ভ্যালু কত? 1। এই মেরু কথা না বললে তো আমরা শুধু 9.8 চালাই দিব, বাট এখানে মেরু বলাতে আমরা 9.83 চালাবো। কত চালাবো? 9.83।
তো একের সাথে 9.83 হলে কত 9.83 নিউটনই হবে, তাই না? ওজন একক নিউটন, তো 9.83 নিউটন। ওকে, তাহলে দেখো বিষুবীয় অঞ্চলে বস্তুর ভর 50 কেজি হলে এর ওজন কত? এই যে W = কি mg, ভর কত 50 মানে 50। বাট ত্বরণ বিষুবীয় অঞ্চলে, দেখো বিষুবীয় অঞ্চলে এই যে আমরা এটা ইউজ করি 9.78, তাহলে এটা কত আসে দেখো, তাহলে 50 × 9.78, এটা আসে 489, এই যে 489, ঠিক আছে? কত আসে 489। দেখো পারবা না বলো তো? এই দেখো ক্রান্তীয় অঞ্চলে 10 কেজি ভরের কোন বস্তুর ওজন কত? ক্রান্তীয় অঞ্চলের জন্য তোমাদের বইয়ে ক্রান্তীয় অঞ্চলে অভিকর্ষ ত্বরণের মান 9.79 দেওয়া আছে, এটা একটু মাথায় রেখো, ঠিক আছে? এটা একটা এক্সট্রা ভাবে একটু মাথায় রেখো, তাহলেই হবে। তাহলে ওজন কি করবা? W = mg, m এর ভ্যালু কত 10, এটা কত 9.79, ঠিক আছে? 9.79, তাহলে এটা আসবে 97.9, ঠিক আছে? কত আসবে 97.9। এরপর দেখো পৃথিবীর বিভিন্ন স্থানে পাঠ 6 যেটা অভিকর্ষ ত্বরণ ও বস্তুর ওজন। তুমি এই ওজনটা, তুমি ত্বরণটা মনে রাখতে পারলে ওজন অটোমেটিক পারবা। কিভাবে? যেমন পৃথিবীর বিভিন্ন স্থানে বলতে আমরা কিন্তু অলরেডি মেরু নিয়ে আলোচনা করছি, বিষুবীয় নিয়ে আলোচনা করলাম, মাত্র ক্রান্তীয়টা নিয়েও কিন্তু আলোচনা করছি, ঠিক আছে? তো আমরা জানি হচ্ছে আমাদের এটা হচ্ছে মেরু অঞ্চল, ব্যাসার্ধ কম, বিষুবীয় অঞ্চল ব্যাসার্ধ বেশি। এই জায়গায় ব্যাসার্ধ কম, এখানে অভিকর্ষ ত্বরণের মানটা সব থেকে বেশি, তাই না? এত মিটার/সেকেন্ড স্কয়ার। এখানে ব্যাসার্ধ বেশি, এখানে অভিকর্ষ ত্বরণের মানটা সব থেকে কম, 9.78 মিটার/সেকেন্ড স্কয়ার। আর ক্রান্তীয় অঞ্চলে হচ্ছে 9.79, ঠিক আছে? ক্রান্তীয় অঞ্চলে কত 9.79, এইটুকু তোমাদের এখানে মনে রাখতে হবে। এছাড়া এটা হচ্ছে পৃথিবীর আকৃতির কারণে, এটা হচ্ছে কি আকৃতির জন্য অভিকর্ষ ত্বরণ কি হয় বলতো? আকৃতির জন্য অভিকর্ষ ত্বরণটা কি আসলো দেখলাম, আমরা দেখলাম যে এটা আমাদের এক এক সময় এক এক রকম আসে। তো অভিকর্ষ ত্বরণ এক এক সময় এক এক রকম আসা মানে কি বলতো? আমাদের ওজনও এক এক সময় এক এক রকম আসবে, আমাদের ওজন এক এক সময় এক এক রকম আসবে। এরপর তোমরা আরেকটা জিনিস জানো যে আহ্নিক গতির জন্য, কিসের জন্য? আহ্নিক গতির জন্য। তো পৃথিবীর আহ্নিক গতি মানে যে পৃথিবী নিজ অক্ষের উপর যে ঘুরতেছে, মুখে বলি এটা, নিজ অক্ষের উপর যদি না ঘুরতো অভিকর্ষ ত্বরণের মানটা বেশি হইতো। হ্যাঁ, আহ্নিক গতি না থাকলে আমাদের অভিকর্ষ ত্বরণটা কি হইতো বলতো? আহ্নিক গতি না থাকলে, আহ্নিক গতি অর্থাৎ পৃথিবীতে যদি দিন রাত একই থাকতো, মানে দিন থেকে রাত হচ্ছে না, রাত থেকে দিন হচ্ছে না, যেহেতু নিজ অক্ষে ঘুরতেছে না, হ্যাঁ, তাহলে আহ্নিক গতি না থাকলে কি হইতো? অভিকর্ষ ত্বরণের মানটা বেশি হতো, জি বেশি হতো। এখন তোমাদেরকে কিছু কথা বলবো। কি কথা বলবো জানো? কিছু কথা হচ্ছে যে এটা তোমরা 9-10-ও জানতে পারবা না, তোমরা জানতে পারবা ইন্টারমিডিয়েট উঠলে এটা একদম ব্যাখ্যা দিয়ে বর্ণনা করা যায়। প্রথমটা বর্ণনা করা যায় যে দেখো ভূপৃষ্ঠ থেকে, এই যে এটা কি ভূপৃষ্ঠ থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় অভিকর্ষ ত্বরণ, মানে একদমই কম উচ্চতায় না, যে ধরো আমরা এখন মাটি থেকে মাত্র 1 মিটার উপরে আছি, এমন না, অনেক উচ্চতায়, হ্যাঁ অনেক উচ্চতায়। তো এরকম অনেক বেশি উচ্চতায় যদি কোনো বস্তু থাকে ভূপৃষ্ঠ থেকে একটা নির্দিষ্ট উচ্চতায়, এটা হচ্ছে কি পৃথিবীর ব্যাসার্ধ, এই যে ভূপৃষ্ঠ থেকে উচ্চতায়। তাহলে আমার দেখো ওই বস্তু আর পৃথিবীর দূরত্বটা কত? ডি, মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে আমরা কাউন্ট করবো, দেখো পুরোটা, তাই না? এই যে এটুকু আর এতটুকু এইচ, r+h। তো তখন আমাদের অভিকর্ষ ত্বরণের মানটা কি হয়ে যায় জানো? ভূপৃষ্ঠ থেকে উচ্চতা যদি বাড়ে, হ্যাঁ, ভূপৃষ্ঠ হতে h বাড়লে, মানে উচ্চতা বাড়লে জির মানটা কমে। কেন কমে? এটা এইভাবে ব্যাখ্যাটা দেওয়া যায়। আমরা তো জানি অভিকর্ষ ত্বরণের মানটা হচ্ছে gm/d²। তাহলে gm বাই, দেখো d মানে হচ্ছে এখানে আমাদের r+h, তাই না? দেখো d মানে হচ্ছে r+h। তোমরা যদি বলো না ভাইয়া gm/r², হয় যখন ভূপৃষ্ঠে থাকে তখন d এর ভ্যালুটা হয় r, বাট যদি অন্য কোনো হাইটে থাকে তাহলে d এর ভ্যালুটা হচ্ছে ওই হাইটটা যোগ হয়। তো দেখো এইটা মান বাড়লে এটার সাথে এটা কি ব্যস্তানুপাতিক না? বর্গের ব্যস্তানুপাতিক, এটা বাড়লে এটা কমে যাবে। তো এইটা স্টুডেন্টরা বুঝে, এটা স্টুডেন্টরা বুঝতে পারে যে সমস্যা নাই। বাট সমস্যা হচ্ছে এখন আমি যেহেতু তোমাকে জিজ্ঞাসা করি যে দেখো ভূপৃষ্ঠ থেকে উপরে গেলে অভিকর্ষ ত্বরণের মানটা কমে, ভূপৃষ্ঠ থেকে উপরে গেলে অভিকর্ষ ত্বরণের মানটা কমে। তাহলে দেখো ভূপৃষ্ঠ থেকে যদি এবার নিচে নামে, মানে যে এইখান থেকে যদি এইখান থেকে h গভীরতায় যায়, h গভীরে গেলে
তো স্টুডেন্টরা যেটা ভাবে যে ভূপৃষ্ঠ থেকে যদি উপরে যায়, হ্যাঁ, এইচ এর মান বাড়লে জির মান কমে, তাহলে এবার যদি গভীরে যায় উল্টাটা, তাহলে গভীরে গেলে জির মান হয়তো বা বাড়বে। বাট আনফরচুনেটলি তোমরা যেটা এখানে প্রেডিক্ট করতেছো, অনুমান যেটা করতেছো সেটা হয় না। এটার কথা তোমাদের বইয়ের জাস্ট একটুকু মাথায় রাখো যে এখানেও কমে। অভিকর্ষ স্তরের মান সব থেকে বেশি হচ্ছে আসলে এই জায়গাটাতে, মানে ভূপৃষ্ঠে, সবসময় ভূপৃষ্ঠে। হ্যাঁ, ভূপৃষ্ঠ থেকে উপরে গেলেও কমে, নিচে গেলেও কমে। এইটা তোমাদের ক্লাস 8 কেন 9 10 কনসেপ্টও তোমরা এটা জানতে পারবা না। তোমাদের যে সিলেবাস তোমরা এটা জানতে পারবা ইন্টারমিডিয়েটে, ওইখানে ঘনত্বর কনসেপ্ট থেকে আমরা ভর বের করে দেন আমরা দেখাই যে কেন অভিকর্ষ স্তরের মানটা কমে। এটা তোমরা পরে জানতে পারবা, ঠিক আছে? কত পরে? 2 বছর পরে না, 3-4 বছর পরে জানবা, ঠিক আছে? জাস্ট এখন মাথায় রাখো ভূপৃষ্ঠ থেকে নিচে গেলেও কমে, এজ গভীরে গেলেও জি এর মান কমে। তাহলে তোমাদের মনে রাখার সুবিধার্থে আমি যে জিনিসটা তোমাদেরকে হেল্প করতে পারি, যে ধরে নাও এটা হচ্ছে ভূপৃষ্ঠ, ঠিক আছে? এটা হচ্ছে কি বলতো? ভূপৃষ্ঠ। এটা হচ্ছে আমাদের ভূপৃষ্ঠ। তোমরা মনে রাখবে যে এই মাটি থেকে কেউ যদি একটা নির্দিষ্ট হাইটে যায়, হ্যাঁ, তাহলে এই নির্দিষ্ট হাইটেও এই ভূপৃষ্ঠে, যেটাকে আমরা 9 পয়েন্ট কত মেরু বিষুবীয় অঞ্চল বলতেছি না, ভূপৃষ্ঠে আমরা জির মান কত ধরবো? 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো এইখানে আমাদের জির মানটা কি হবে বলতো? জির মান এই 9.8 এর কি হবে? কম হবে, ঠিক আছে? 9.8 এর কম হবে। নিচে গেলেও আমার অভিকর্ষ স্তরের মানটা 9.8 এর, হ্যাঁ, জির মান কি হবে? জির মানটা কম হবে। তার মানে আমি যদি এখানে চিন্তা করি ভূপৃষ্ঠ মানে গভীরে, ভূপৃষ্ঠের উপরে, এই 3টা জায়গায়, মানে মাটির গভীরে, ভূপৃষ্ঠের থেকে উচ্চতা আর ভূপৃষ্ঠের 3টা জায়গায় আমাদের এই মাঝখানে, হ্যাঁ, ভূপৃষ্ঠে অভিকর্ষ স্তরের মানটা আসলে সব থেকে বেশি। এরপর উপরে গেলেও কমে, নিচে গেলেও কমে। বুঝে গেছে? তো এটা দেখো, বিষুবীয় অঞ্চলে বস্তুর ওজন কম কেন হয়? বিষুবীয় অঞ্চল মানে এই দেখো, আবার আমি একটু চিত্র এঁকে দেখাই। বিষুবীয় অঞ্চল দেখো, যে মেরু, এটা হচ্ছে বিষুবীয় অঞ্চল। এই জায়গাটাতে আমাদের ব্যাসার্ধটা বেশি, ব্যাসার্ধ বেশি দেখে আমাদের জির ভ্যালুটা কি আসে? কম আসে। অভিকর্ষ স্তরটা কম, অভিকর্ষ স্তর কম হইলে এই দেখো আমরা ডাব্লিউ ইকুয়াল টু কি শিখছি? mg। দেখো জি এর সাথে ডাব্লিউ এর সম্পর্ক কি? সমানুপাতিক। জি কম হলে এটা কম, জি বেশি হলে এটা বেশি। তো প্রশ্ন হচ্ছে দেখো, এটা দেখো যেহেতু ব্যাসার্ধ বেশি, জির মান কম, জির মান কম দেখে ওজনের মানটা কম। তো এটাই জিজ্ঞাসা করছে যে বিষুবীয় অঞ্চলে ওজন কম কেন হয়? তাহলে আমরা কি বলবো? ওজন কম কেন? কারণ আমাদের ত্বরণটা কম, অভিকর্ষ স্তরটা কম। দেখো জি এর মান কম বলে, ঠিক আছে? এটা আবার দাগাও না, পৃথিবীর ব্যাসার্ধ কম, পৃথিবীর ব্যাসার্ধ কিন্তু বেশি, ব্যাসার্ধ কিন্তু বেশি। তাহলে এটা আনসার কি দাগাই দিবা? গ দাগাই দিবা, পারবে না? দেখো পৃথিবীর ওজন কোথায় সব থেকে বেশি? পৃথিবীর কেন্দ্রে, মেরু অঞ্চলে, বিষুবীয় অঞ্চলে, ভূপৃষ্ঠে। ফার্স্ট অফ অল হচ্ছে অ্যান্সার ভূপৃষ্ঠে। ভূপৃষ্ঠের মধ্যে আবার দেখো, ভূপৃষ্ঠের মধ্যে আবার আমরা জানি যে ভাইয়া ভূপৃষ্ঠ ঠিক আছে, বাট এই যে দেখো, এই যে আমাদের যে বিষুবীয় অঞ্চল আর মেরু অঞ্চল, এই জায়গায় আর এর মান বেশি, হ্যাঁ, আর এর মান বেশি, জির মানটা কম। এই জায়গায় আমাদের আর এর মানটা কম, জির মানটা বেশি। জির মান বেশি মানে ডাব্লিউর মানও বেশি। এটা কোথায়? মেরু অঞ্চলে। তাহলে আমি এই ক্ষেত্রে মেরু অঞ্চলে দাগাই দিব। তোমাদেরকে আরেকটা জিনিস বলে দিই, পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ স্তরের মান 0। ওই যে কম, নিচে গেলে কমতে থাকে না? তোমরা আপাতত এভাবে ধরে নাও পৃথিবীর কেন্দ্রে, হ্যাঁ, একদম সেন্টারে, পৃথিবীর সেন্টারে অভিকর্ষ স্তরের মান তাত্ত্বিকভাবে থিওরিটিক্যালি 0, ঠিক আছে? দেখো পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ স্তরের মানটা কত? 0, ঠিক আছে? এটা মাথায় রেখে দিও, তাহলেই হবে। এখন দেখো তোমাদের লাস্ট টপিক লিফটে, হ্যাঁ, লিফটে আর হচ্ছে মহাশূন্যে ওজনের তারতম্য, মেইনলি লিফটেরটা নিয়ে এখানে আলোচনা করার যে বিষয়টা। তো এখানে যদি আলোচনা করতে চাই তাহলে এখানে আমাদের নিউটনের যে বল বা গতি সংক্রান্ত 3টা সূত্র আছে, ওইখানে নিউটনের 3য় সূত্রটা আমাদের এখানে কাজে লাগে। তোমাদের এখানে ক্রিয়া বল, প্রতিক্রিয়া বলে খুব সুন্দর কনসেপ্ট জানা লাগে, বাট তারপরেও ওই কনসেপ্ট ছাড়াই ছোটকাল থেকে আমরাও শিখে আসছি, তোমরাও শিখে আসবে। এখন জাস্ট আমি কয়েকটা কথা বলবো, একটু মাথায় রাখো, তাহলেই হবে। ধরে নাও যে তুমি একটা বাসার লিফটে আসছো, তো ওই লিফটে আমরা এখন কয়েকটা সিচুয়েশন কনসিডার করব। ওই সিচুয়েশনে তোমার ওজনটা কেমন হবে সেটা দেখবো। তো ওজন তো না, মেইনলি অভিকর্ষ ত্বরণটা জানতে পারলেই হয়, ওজনও বলতে পারো, সমস্যা নেই। তো দেখো স্থির লিফট, তুমি একটা লিফটের ভিতর ঢুকে আসো, লিফটটা স্থির, তো তুমি কি করছো? লিফটে দাঁড়ায় আসছো। তো তুমি যখন লিফটে দাঁড়ায় আসছো, যে লিফটে কিন্তু তোমার একটা ওজন, এই যে পৃথিবীর ওজন কাজ করতেছে, তার মানে লিফটে তুমি কিন্তু পুশ করতেছো, মানে একটা বল প্রয়োগ করতেছো। আর লিফটের মাটিও তোমাকে কিন্তু একটা বল দেয়, এটাকে আমরা বলি প্রতিক্রিয়া বল। এটাকে আমরা কি বলি? প্রতিক্রিয়া বল। তোমাদেরকে একটা কথা বলি,
লিফটটা স্থির, তো স্থির অবস্থায় আমার এই বল আর এই বলটা সেম, প্রতিক্রিয়া বল আর আমার এই বলটা সেম। এখন এখানে তোমরা বলতো ভাই কি কি লিখলেন, ভাই কিচ্ছু বুঝলাম না, মাথার উপর দিয়ে গেল, কি লিখতেছেন আপনি তো পাগল। আচ্ছা আমি বলি যে ধরো তোমার সামনে একটা পলিথিন দেওয়া আছে অনেক বড়, এখন আমি তোমাকে বললাম তুমি পলিথিনটার উপর দাঁড়াও, তুমি দাঁড়াতে পারবা? পারবা না, ছিঁড়ে পড়ে যাবা। এরপর তোমাকে একটা শক্ত হার্ড বোর্ড দিলাম, তুমি বোর্ডে কিন্তু মোটামুটি দাঁড়াইতে পারো। এখন দেখো দুই ক্ষেত্রে, একটা জায়গায় তুমি ছিঁড়ে পড়ে যাবে আর একটাতে দাঁড়াইতে পারতেছো, কেন? দুই ক্ষেত্রে কিন্তু তুমি তোমার সমান, দেখো তুমি দাঁড়াইছো না, তার মানে তুমি পৃথিবী তোমার একটা টান দিচ্ছে, তার মানে ওজন, তার মানে তুমি পলিথিনের উপরও ওজন দিছো, হার্ডবোর্ডের উপরও ওজন দিছো। ওইটাকে আমি চিত্রের মাধ্যমে দেখেছি যে এখানে ওজন কাজ করছে, ঠিক আছে, ওজন। বাট হার্ডবোর্ড তোমাকে ধরে রাখছে, তার মানে কি জানো, হার্ডবোর্ড শক্ত, ও তোমাকে একটা প্রতিক্রিয়া বল দেয়, একটা প্রতিক্রিয়া বল দিচ্ছে। তো হার্ডবোর্ডের প্রতিক্রিয়া বলটা যদি তোমার ওজনের সমান হয় তাহলে তুমি স্থির হয়ে দাঁড়াইতে পারবা। বাট যদি ওই পলিথিন যে ছিঁড়ে গেছে, ও ছিঁড়ে গেছে কেন জানো, ওর এত শক্তি নাই যে ও তোমাকে প্রতিক্রিয়া বলের সমান বল দিবে, ও দিতে যে ছিঁড়ে গেছে। তার মানে বুঝো, কোথাও তুমি যদি দাঁড়ায় থাকো, যেমন আমি মাটিতে দাঁড়াইছি না, আমি মাটিতে একটা বল দিচ্ছি ওজনের সমান, মাটিও আমাকে বল দিচ্ছে। তুমি কাদা মাটি বা একটা নরম মাটি, হ্যাঁ, পানিতে কেন দাঁড়াইতে পারবো না? কারণ পানিতে তুমি দাঁড়ালে পানির উপর থেকে তুমি ওই ইয়াটা পাচ্ছ না, বলটা পাবা না। যদিও ওইখানে আরো অনেক কথা, প্লবতা টবতা হ্যাঁ ঊর্ধ্বমুখী বল, এখানে ঊর্ধ্বমুখী বলে একটা কথা আসবে। তো যাই হোক, তোমার এই প্রতিক্রিয়া বল আর তোমার ওজন আর প্রতিক্রিয়া বল যদি সমান হয় তাহলে তুমি স্থির। তো স্থির লিফটে এই ঘটনাটাই ঘটে, হ্যাঁ, স্থির লিফটে এই ঘটনাটাই ঘটে, কিছু হয় না, ঠিক আছে। তোমার ওজন যা, তুমি সেই ওজনই অনুভব করো। আচ্ছা, সমবেগে গতিশীল, সমবেগে গতিশীল লিফট মানে সমবেগে হয় উপরেও যেতে পারে অথবা নিচেও যেতে পারে, বাট যাচ্ছে কি হবে সমবেগ। সমবেগ মানে কি জানো, এখানে কোনো ত্বরণ নাই, এখানে কোনো ত্বরণ নাই, ত্বরণটা হচ্ছে শূন্য। এই ত্বরণ শূন্য হলেও আসলে কি জানো, এই যে তুমি কি লিফটে যে বল দিচ্ছ, লিফটও তোমাকে একটা সেম প্রতিক্রিয়া বল দিচ্ছে, এখানেও তোমার এই প্রতিক্রিয়া বল আর তোমার বলটা সেম হয়। মানে এখানেও তোমার ওজন যা তুমি তাই অনুভব করো, এখানেও তোমার ওজন যা তুমি তাই অনুভব করো। বাট এখন তুমি যদি একটা ত্বরণে লিফটের দিকে উপরে উঠো, এই যে লিফট যখন উপরে উঠতেছে একটা ত্বরণে উপরে উঠতেছ, এই কথাটা মানে তোমার এখানে প্রতিক্রিয়া বল আছে, সরি তোমার ওজন আছে আর এখানে প্রতিক্রিয়া বল আছে। ত্বরণ থাকা মানে ত্বরণ কি উপরের দিকে না, যখন উপরের দিকে আসে তার মানে এই প্রতিক্রিয়া বলটা বেশি, মানে আর এর মানটা বেশি, আর এর মানটা বেশি তোমার বলের থেকে, ঠিক আছে। আর এর এই প্রতিক্রিয়া বলটা তোমার বেশি হয়। আর যখনই তোমার প্রতিক্রিয়া বলটা বেশি হবে তখন তোমাকে ভারী মনে হবে, তোমার নিজের কাছে নিজেকে ভারী মনে হবে। নিজেকে কি মনে হবে, নিজের ওজন, নিজেকে ওজন বেশি মনে হবে, ঠিক আছে, বুঝা গেছে? এই কথাটাই খালি মনে রাখবা যে যখন লিফটে একটা ত্বরণ উপরে উঠে তখন আসলে যেদিকে ত্বরণ যেদিকে না ওই দিককার প্রতিক্রিয়াটা বেশি হবে, ওই দিককার বলটা বেশি হবে। যেমন আমার উপরের দিকে বল কি প্রতিক্রিয়া বলটা বেশি হয়, প্রতিক্রিয়া বল বেশি হলেই নিজেকে ওজন বেশি মনে হবে। আর যখন লিফটটা ত্বরণে নিচের দিকে নামবে, যখন লিফটটা ত্বরণে নিচের দিকে নামবে, ঠিক আছে, লিফটটা ত্বরণে নিচের দিকে নামবে, দেখো এই হচ্ছে আমার প্রতিক্রিয়া, আমার ওজন এফ, আর এই হচ্ছে প্রতিক্রিয়া বল। বাট এবার তো নিচের দিকে নামতেছে, তো নিচের দিকে, তাহলে এই দুটো বলের মধ্যে যেহেতু এটা নিচের দিকে তার মানে এইটা বেশি হবে, ঠিক আছে, এইটা বেশি হবে। তার মানে এবার আর এর মানটা কম, আর কম হলে নিজেকে হালকা মনে হবে, নিজেকে ওজন কম মনে হবে, ওজন কম মনে হবে। দেখো এখানে চারটা সিচুয়েশন, তাই না? আর একটা হচ্ছে কি মুক্ত হবে পরন্ত বস্তু, মুক্ত হবে ধরে নাও লিফটটা ছিঁড়ে গেছে, লিফটটা কি হয়ে গেছে, লিফটটা ছিঁড়ে গেছে, লিফট একদম মাটিতে, লিফট নিজে এভাবে পড়তেছে, বুঝছো, ঠিক আছে। তো লিফট এদিকে পড়তেছে, যদি এরকম দুর্ঘটনা ঘটে যায়, এরকম কোনো দুর্ঘটনা ঘটে যায়, এরকম কোনো দুর্ঘটনা ঘটে গেলে আসলে কি বলবো, খুবই খারাপ একটা সিচুয়েশন না? এই খারাপ একটা সিচুয়েশনে তোমার আসলে কি হয়ে যায় জানো, যেহেতু এবার লিফটটা ত্বরণের নিচের দিকে নামতেছে, মানে ওভারঅল লিফট কোন ত্বরণের নিচের দিকে নামতেছে বলো তো, এই ত্বরণটা হবে অভিকর্ষ ত্বরণ, এই ত্বরণটা হবে অভিকর্ষ ত্বরণ। তো তোমাদেরকে তো আর এখানে আমি বিয়োগ টিয়োগ দিয়ে দেখাই নাই যে এফ মাইনাস আর অথবা আর মাইনাস এফ, কারণ এগুলো তোমাদের বোঝার জন্য একটু টাফ হয়ে যাবে। জাস্ট এইটা এখানে মনে রাখো, লিফটটা যদি হয় নিচের দিকে পড়তে থাকে কোন ত্বরণে, অভিকর্ষ ত্বরণে, যেটা আর কি মুক্তভাবে পড়ন্ত বস্তু, তখন ওই ব্যক্তি, হ্যাঁ লিফটে থাকা ব্যক্তি নিজেকে ওজনহীন মনে করবে, ঠিক আছে, নিজেকে কি মনে করবে, ওজনহীন মনে করবে, নিজেকে ওজনহীন মনে করবে,
এটার যে কারণটা হবে সেটা হচ্ছে এখানে প্রতিক্রিয়া বল আসবে না, আসলে প্রতিক্রিয়া বলটাই আসলে জিরো, প্রতিক্রিয়া বলটা আসলে জিরো। কারণ এখানে সে যখন এখানে বল দিচ্ছে তো লিফট তো এই ধরনের নিচের দিকে নামতেছে, লিফট যেহেতু নিচে নেমে যাচ্ছে লিফট উপরের দিকে কোনো প্রতিক্রিয়া দিতে পারবে না, প্রতিক্রিয়া জিরো হওয়ার কারণে নিজেকে কি মনে হবে, ওজন মনে হবে, ওজনহীন মনে হবে। দেখো এখানে আমি দুইটা কথা লিখছিলাম না, যে আর এর মান বেশি তার মানে ওজন বেশি, আর এর মানটা কম তার মানে ওজন কম। এখানে আর নাই, আর মানে প্রতিক্রিয়া বল নাই, তার মানে ওজনহীন মনে করবে। ঠিক আছে, এই দিয়ে হচ্ছে তোমাদের এই বইয়ের পুরো টপিকটা শেষ হয়। আমি যদি লিফটের টপিকটা আবার একটু হালকা হালকা বলে আসি, 5টা সিচুয়েশন। লিফট স্থির, তাহলে তোমার ওজন যা তুমি তাই অনুভব করবা, ঠিক আছে, কোনো চেঞ্জ নেই, কারণ আর ইকুয়ালস টু এফ। সমবেগে উঠতেছে, এখানেও সেম, আর ইকুয়ালস টু এফ, ঠিক আছে, যেহেতু ত্বরণ নাই, যেহেতু আর এর মান চেঞ্জ হয় নাই, তাহলে তোমার ওজন যা তুমি তাই অনুভব করবা। বাট এবার উপরের দিকে যাচ্ছে, যে চিত্রটা আঁকবা, এফ এদিকে আর এদিকে, উপরে যাচ্ছে মানে আর বেশি, আর এর মানটা বেশি, আর বেশি মানে নিজেকে ওজন বেশি মনে করবা। এখন লিফট নিচের দিকে নামতেছে ত্বরণে, এফ আর এর মধ্যে, তাহলে এফটা বেশি হবে মানে আর কম, আর কম মানে নিজেকে ওজন কম মনে করবা। আর এখানে কোনো প্রতিক্রিয়া বলই পাবা না, যেহেতু লিফটেই খুলে পড়ে গেছে, আর এর মান জিরো, তার মানে তুমি ওজনহীন মনে করবা। তো এখানে বলতেছে লিফট যখন সমবেগে উপরের দিকে উঠে তখন লিফটের আরো এর ওজন কেমন হবে, সমবেগ বলছে, ত্বরণ নাই কিন্তু। স্থির আর সমবেগের ক্ষেত্রে ওজন যা আছে তাই, ওজন যা আছে তাই অপরিবর্তিত থাকবে, ঠিক আছে, ওজন যা আছে তাই। আচ্ছা, লিফট দিয়ে উপরে ওঠার সময় নিচের কোনটি সঠিক? হ্যাঁ, এই যে দেখছো তোমাদের এই ইকুয়েশন কিন্তু, ওকে যাই হোক, লিফট দিয়ে যখন উপরে উঠে, হ্যাঁ লিফট দিয়ে যখন উপরে উঠে, এখানে কিন্তু লেখা নাই, বাট এখানে দেখছো একটা এ লিখছে, এ লিখছে, এ লিখছে, তার মানে এখানে একটা ত্বরণ আসছে, ত্বরণ আসছে। লিফট দিয়ে যখন উপরে উঠে একটা ত্বরণে কিন্তু মনে রাখা যে উপরে উঠতেছে লিফটটা, একটা ত্বরণে উপরে যাচ্ছে। তো এখানে দেখো কি কি হচ্ছে, এখানে এই যে ওজন বল আছে, আর এখানে কি আছে, প্রতিক্রিয়া বল আছে। যেহেতু এটা উপরে যাচ্ছে তার মানে আর এর মানটা বেশি, আর এর মানটা বেশি হবে এফ এর থেকে, ঠিক আছে। এই এফটাই আসলে কিন্তু এমজি, ঠিক আছে, এই এফটাই কি হবে, এমজি। তো এখানে আর এর মান বেশি হলে আমি বলছিলাম কি ওজন বেশি না, তাহলে দেখো ওজন কি এম ইকুয়ালস টু কি এমজি শিখছো ছোটকালে, মানে আজকেই শিখছো। তো এখানে জির মানটা বেশি হবে, অর্থাৎ এভাবে লিখবা জি প্লাস এ, মানে অভিকর্ষ ত্বরণের সাথেও এই ত্বরণটাকে কি করবা, যোগ করে দিবা। তাই দেখো যে ওভারঅল ত্বরণটা বেড়ে গেল না, এর জন্য আমার ওজনটা কি হয়ে যাবে বলো তো, বেশি। তাহলে লিফট যখন কি হবে বলো তো, উপরে উঠবে, তখন হচ্ছে এইটা জি প্লাস এ, হ্যাঁ অভিকর্ষ ত্বরণের সাথে এই ত্বরণটা যোগ করে দিবা, তাহলে এম ইকুয়ালস টু মানে এম ইন্টু জি প্লাস এ, তাহলে তখন অ্যান্সার হচ্ছে এইটা। আর যখন নিচে নামবে ত্বরণে, তাহলে কি হবে, ত্বরণে যখন নিচে নামবে তখন এখানে মাইনাস হবে, জাস্ট তখন এখানে কি হবে, মাইনাস হবে। আচ্ছা, তাও আমি তোমাদেরকে একটু নোট আকারে লিখে দিই, হ্যাঁ এই জায়গাটাতে আমি একটু নোট আকারে লিখে দিই। এই যে আমরা দুই সিচুয়েশন যখন পড়লাম, এই দুই ক্ষেত্রে, কোন দুই ক্ষেত্রে দেখো তো, এই যে প্রথমটাতে এখানে আমার ওজন চেঞ্জ হবে না, ওজন চেঞ্জ হবে না, ঠিক আছে, নোট আকারে। আর এখানে যখন লিফট ত্বরণ উপর দিকে উঠবে তখন আমার ওজন এটা কাউন্ট করবা, ডাব্লিউ কষ্ট হবে হচ্ছে এম, হ্যাঁ জি প্লাস এ, আর নিচে যখন নামবে তখন ডাব্লিউ কষ্ট এম জি মাইনাস এ, ঠিক আছে, জি মাইনাস এ, ওকে। আর যখন এই যে এই ঘটনাটা ঘটবে, কি নিচের দিকে নামতেছে তাই না, মুক্তভাবে খুলে পড়তেছে, তাহলে এম আমরা কি শিখছি, জি মাইনাস এ। এখন এর মানও যদি হয় 9.8, এর মানও কি হয়ে যায় বলতো, এর মানও হয়ে যায় যদি জি, মানে মুক্তভাবে পড়লে কি জি 9.8 মানে কি অভিকর্ষ ত্বরণই পড়বে, তাহলে এই ক্ষেত্রে যে ওজন হয়ে যাবে জিরো, এই যে জি মানে জিরো, তখন ওজনহীন মনে করবে, বুঝতে পেরেছো। তাহলে এই তিনটা তোমাদের জন্য। তাহলে কি উপরের দিকে উঠলে এম হচ্ছে জি প্লাস এ, এম ইন্টু জি প্লাস এ, নিচে নামলে জি মাইনাস এ, ওকে। এখন দেখো লিফট যখন উপরে উঠতে থাকে তখন আমাদের ওজন কি হয়, লিফট যদি উপরে উঠতে থাকে, এখানে আসলে কোয়েশ্চেনটা তো ভালো করে বলা লাগবে যে সমবেগে উঠতেছে নাকি ত্বরণে উঠতেছে। যদি দেখো কিছু বলে নাই তার মানে বুঝাইছে ত্বরণে উপরে উঠতেছে, ঠিক আছে, ত্বরণে। তো লিফট যখন উপরের দিকে যায়, তখন আমরা কি হয়ে যায়, আমাদের ডাব্লিউ ওজন কি হয়ে যাবে, এই যে জি প্লাস এ, এই যে বেড়ে গেছে, তার মানে ওজনটা কি হয়ে যায় বলো তো, বৃদ্ধি পায় বলবো, ঠিক আছে। আজ সমবেগ বললে অপরিবর্তিত লিখতাম, ওকে। লিফট যদি মুক্তভাবে নিচে পড়ে তখন আমাদের ত্বরণ কত হবে বলো তো, লিফটের সাপেক্ষে আমাদের ত্বরণ। আরে ছোট বাচ্চাদেরকে এসব বলে লাভ আছে, লিফটের সাপেক্ষে না ভূপৃষ্ঠের সাপেক্ষে,
বইয়ের কন্টেন্ট একটুখানি কোশ্চেন মানে এগুলো তো আমি বিভিন্ন গাইড টাইড থেকেও কোশ্চেন কালেক্ট করছি, কন্টেন্ট একটুখানি কোশ্চেন করছি এরকম এরকম। এইসব কথা অনেক ভারী কথা, কার সাপেক্ষে, লিফটের সাপেক্ষে না ভূপৃষ্ঠের সাপেক্ষে, এগুলো নিয়ে বলতে গেলে অনেক সময় নিয়ে কথা বলাটা জরুরি। তো যাই হোক, লিফটের সাপেক্ষে শূন্য হবে, ঠিক আছে। আমাদের ত্বরণ কি হবে তখন? লিফটের সাপেক্ষে আমাদের কোনো ত্বরণই থাকবে না, কারণ লিফটের সাথে সাথে নিজেকে এভাবে চিন্তা করো, লিফট খুলে পড়ে গেছে, লিফট খুলে পড়ে গেছে, লিফটের তলার সাথে তোমার পা লেগে আছে, লিফট নামতেছে, তুমিও নামতেছো, কারণ পৃথিবী টানতেছে না, লিফটের সাথে লেগে লেগেই নামতেছো। তো তোমার কোনো ত্বরণ লিফটের সাপেক্ষে হবে না। বাট যদি কোশ্চেনটা আবার বলতো যে না ভূপৃষ্ঠের সাপেক্ষে, তাহলে আবার 9.8 হইতো। যাই হোক, তোমার এত মাথা পেঁচাও না, তোমাদের আসলে 5টা থিওরি থেকেই কোশ্চেনটা আসবে, এত বেশি পেঁচানোর কিছু নেই। তোমাদের দেখো পুরা চ্যাপ্টারটা শেষ, বুঝছো? আর সাথে সাথে কি টাইপের এমসিকিউ প্রশ্ন আসতে পারে সেগুলো তোমাদেরকে বললাম। একটু কঠিন কোশ্চেনও কিন্তু আমি নিচ্ছিলাম তোমাদের জন্য, একটু হাই, বাট একটু এক্সপ্লেনেশন দিছি, বাট খুব বেশি এক্সপ্লেনেশন দেওয়ার আসলে আমার কাছে অপরচুনিটি নাই। এখন দেখো এই যে জ্ঞানমূলক প্রশ্নগুলো আছে, এগুলো একটু দেখো, এগুলো জানো কিনা যে মহাকর্ষ, হ্যাঁ মহাকর্ষ কাকে বলে? যে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যকার আকর্ষণ বলে। আমি স্লাইডটা দিয়ে দিব, তোমরা নোট করে রেখো, এমনি তো তোমার বইয়ে আছে, সমস্যা নাই। তারপর দেখো মহাকর্ষীয় ধ্রুবকের মান কত, এই মানটা লিখে দিছে না, যে 6.67 × 10⁻11 নিউটন মিটার স্কোয়ার কেজি, এই যে পার কেজি স্কোয়ার, এখানে লিখতে পারো 6.67 × 10⁻11 নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2। দশমিকের পরে দুইটা ডিজিট নিলেও চলে, যেন আমি দুইটা ডিজিট নিচ্ছি, ঠিক আছে। এই যে ভাবে লিখতে পারো কেজি ইনভার্স 2। অভিকর্ষ কি? এই যে পৃথিবী আর অন্য যে কোনো বস্তুর মধ্যকার যে আকর্ষণটা, সেটা হচ্ছে অভিকর্ষ। মাধ্যাকর্ষণ কি? এটা অভিকর্ষ, ঠিক আছে। এটা কি? অভিকর্ষ সংজ্ঞাটাই। অভিকর্ষ বলেরই আরেকটা নাম হচ্ছে মাধ্যাকর্ষণ। তো একই, যে পৃথিবীর সাথে অন্য বস্তুর আকর্ষণ, একই সংজ্ঞা। ত্বরণ কাকে বলে? সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে আমরা ত্বরণ বলে থাকি। অভিকর্ষ ত্বরণ কি? যে ভূ অভিকর্ষ বলের প্রভাবে মুক্তভাবে পড়ন্ত বস্তুর বেগ বৃদ্ধির হারই হলো অভিকর্ষ ত্বরণ। লিখতে পারো ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান, যে ভূপৃষ্ঠে, কোথায়? ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান 9.8 মিটার/সেকেন্ড স্কয়ার। দেখো জি এর একক কত? মিটার, এই যে সেকেন্ড স্কয়ার, ভগ্নাংশে, তাই না? তুমি এভাবে লিখতে পারো মিটার/সেকেন্ড স্কয়ার, কোনো সমস্যা নেই। ভর কাকে বলে? কোন বস্তুর মোট পদার্থের পরিমাণকে ভর বলে। এই যে ভর আর ওজনে আলাদা আলাদা শিখেলাম না? ওজন কি? কোন বস্তুকে পৃথিবীর যে বল দ্বারা কেন্দ্রের দিকে আকর্ষণ করে, হ্যাঁ কথাটা ইম্পর্টেন্ট, কেন্দ্রের দিকে আকর্ষণ করে, হ্যাঁ সবসময় কেন্দ্রের দিকে আকর্ষণ করে। ওকে, এখন দেখো ওজনের একক কি? ওজনের একক নিউটন। ওজনহীনতা কি? এই দেখো, এটা খুবই সুন্দর একটা কোশ্চেন, বাট তোমাদের জন্য আসলে একটু টাফ। যে ওজনহীনতা কি হবে? দেখো তো, আমার এই প্রতিক্রিয়া মানে ওজন আর এই প্রতিক্রিয়া বল, হ্যাঁ এই দুইটার মধ্যে কি হবে বলো তো? এইটার মধ্যে যখন আমার প্রতিক্রিয়া বলটা শূন্য হয়, এই যে আমি লিখলাম না, প্রতিক্রিয়া বলটা শূন্য হয়। এই যে কোনো বস্তুর উপর প্রতিক্রিয়া বল শূন্য হওয়ার কারণে ওজন শূন্য অনুভূত হওয়াকে ওজনহীনতা বলে। এই যে প্রতিক্রিয়া বলটা কি হবে? শূন্য হয়। দেখো তুমি যদি থিওরি মনে রাখতে পারো, তাহলে তোমার জন্য এসব সায়েন্স, মানে এগুলো তো ফিজিক্সের কনসেপ্ট না, এগুলো ইজি তোমার জন্য। এই যে ওজনহীন মানে কি হবে? যে আর এর মানটা 0, অর্থাৎ প্রতিক্রিয়া বলটা 0। এইটাকেই তুমি নিজের ভাষায় এখানে বলে দিবা, নিজের ভাষায় এখানে বলে দিবা যে কি বলতো, গেল কোথায়? যে কোনো বস্তুর উপর প্রতিক্রিয়া, হ্যাঁ কোনো বস্তুর ওজন আর ওজনের কারণে পাওয়া হয় প্রতিক্রিয়া, এই প্রতিক্রিয়া বল শূন্য হওয়ার কারণে ওজনহীন অনুভব হবে, এটাই ওজনহীনতা। এরপর দেখো তোমাদের জ্ঞানমূলকের পরে কিছু অনুধাবন প্রশ্ন। দেখো গাছ থেকে কমলা মাটিতে পড়ে কেন? অভিকর্ষ বলের কারণে, ঠিক আছে। কি কারণে পড়বে? অভিকর্ষ বল। এই কথাটা নিজের মতো বলবো। অভিকর্ষ কিভাবে অ্যান্সার দিতে হয় এগুলার, তো তুমি এখানে প্রথমে কারণটা বলবা, যে কেন না, তুমি আগে কারণ বলবা। যে যদিও এই অ্যান্সারটা সত্যি কথা বলি, কারণ আমাদের টাইপারকে যেহেতু লেখানো হয়েছে বিভিন্ন গাইডের থেকে অ্যান্সারটা নেওয়া, এটা হচ্ছে গাইডের অ্যান্সার। এখানে যে অ্যান্সারটা দেওয়া, এটা হচ্ছে গাইডের অ্যান্সার। বাট টু বি অনেস্ট, এখানে অ্যান্সারটা এভাবে করতে হয়, গাছ থেকে কমলা মাটিতে পড়ে কেন? তোমার এই কোশ্চেনের অ্যান্সারগুলো এভাবে করতে হয়। তোমাকে ফার্স্টে কি কারণ জানতে চেয়েছে না, ওই কারণটা বলতে হবে, যে গাছ থেকে কমলা মাটিতে পড়ে অভিকর্ষ বলের কারণে। কিসের কারণে? অভিকর্ষ বলের কারণে। তুমি তাহলে মানে দেখো, এই যে এই কথাটা যখন লিখবা, তখনই টিচার তোমাকে 1 মার্ক দিয়ে দিতে বাধ্য, 2 মার্কের কোশ্চেনে 1 মার্ক দিয়ে দিতে বাধ্য, কারণ তুমি মেন কারণটা জানতে চাইছো, মেন কারণটা তুমি লিখছো। এখন কেন এই কারণ, এটা তুমি এখন ব্যাখ্যা করবা।
ঠিক আছে, কেন এই কারণ সেই কারণটা ব্যাখ্যা করবা। তুমি এখন অভিকর্ষ বল যে বলছো, অভিকর্ষ বলের একটু পরিচয় দিবা। অভিকর্ষ বল কি? পৃথিবী এবং অন্য যে কোনো বস্তুর মধ্যকার যে আকর্ষণ বলটা সেটা হচ্ছে অভিকর্ষ। তো এইখানে হচ্ছে কমলা কোথায় পড়তেছে? মাটিতে, মানে পৃথিবীতে পড়তেছে। তো পৃথিবী আর কমলা হচ্ছে একটা বস্তু। তো এই যে কমলা মাটিতে পড়লো কারণ পৃথিবীর আকর্ষণ বলের কারণে, তার মানে এটা হচ্ছে অভিকর্ষ। এই যে এভাবে ফাইনালি শেষ করে দিবা। এখানেই তোমাকে টিচার দুই দিতে বাধ্য। ঠিক আছে, একটু গুছাই লিখবা। ওকে, আর এখানে তোমাদের কোন গাইড থেকে জানি নেওয়া হয়েছিল, এখানে কি লিখছে দেখি। কোন বস্তুর উপর পৃথিবীর আকর্ষণীয় অভিকর্ষের সূত্র অনুসারে দুটি বস্তুর মধ্যকার আকর্ষণ বল ভরের উপর নির্ভর করে। যে বস্তুর ভর বেশি তার আকর্ষণ বেশি, ভর কম আকর্ষণ কম। পৃথিবী কমলার মধ্যে ভরের চেয়ে অনেক বেশি, ফলে কমলা পৃথিবীর আকর্ষণ অনেক বেশি হয়। টু বি অনেস্ট আমার তো ভালো লাগে না অ্যান্সারটা। লিখছে অভিকর্ষ বলের সংজ্ঞা লিখছে ভর বেশি হলে হ্যান হয়, হাবিজাবি হয়। বাট দেখো আগে কারণ বলবা, অভিকর্ষ বলের ডেফিনেশনটা দিয়ে দিবা, মানে সংজ্ঞাটা লিখে দিবা, দেন তুমি এটার সাথে মিলাবা তোমার সংজ্ঞার সাথে, তাহলে দেখবা যে টিচাররা মার্কস দিয়ে দেয়। দেখো অভিকর্ষ বল এক ধরনের মহাকর্ষ বল, ব্যাখ্যা করো। তো ফার্স্টে হচ্ছে দেখো অভিকর্ষ বলের সংজ্ঞা দিবা। অভিকর্ষ বল কি? পৃথিবী ও যে কোনো বস্তুর মধ্যকার আকর্ষণ বলটা অভিকর্ষ। দেন তুমি মহাকর্ষ বলের সংজ্ঞা দিবা যে এই মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যকার আকর্ষণ বলটা হচ্ছে মহাকর্ষ বল। তো এই দুটো সংজ্ঞা দেওয়ার পরে তখন তুমি বলবা যে যেহেতু পৃথিবী আর অন্য বস্তু, তার মানে পৃথিবীও তো একটা মানে এই মহাবিশ্বের যে কোনো একটা বস্তু, তো সেই ক্ষেত্রে তাহলে আমরা বলতে পারি অভিকর্ষ বলটা আসলে মহাকর্ষ বল। এভাবে নিজের মতন তুমি অ্যান্সারটা দিয়ে দিবা। তারপর এখানে রেফারেন্স উত্তর দেওয়া আছে। এখানে বলছে জি এর মান বিভিন্ন বস্তু নিরপেক্ষ। হ্যাঁ, বস্তু নিরপেক্ষ হলেও স্থান নিরপেক্ষ নয়। বস্তু নিরপেক্ষ বলতে মানে জি এর যে ফর্মুলা Gm/r², তো এইটা দেখো, এটা হচ্ছে সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, এটা হচ্ছে পৃথিবীর ভর। জি এর মানে অভিকর্ষ স্তর বের করার ক্ষেত্রে বস্তুর ভর, হ্যাঁ বস্তুর ভরের কোনো প্রভাব নাই, বস্তুর ভরের কোনো প্রভাব নাই। এই যে কথাটা লিখছে বস্তুর ভর নাই, অনুপস্থিত। কিন্তু এই যে পৃথিবীর ব্যাসার্ধ এক এক জায়গায় এক এক রকম, অর্থাৎ পৃথিবীর এক এক স্থানে এক এক রকম। মেরু অঞ্চলে আমাদের অভিকর্ষ মানে মেরু অঞ্চলে ব্যাসার্ধর মানটা কম, অভিকর্ষ স্তরটা বেশি। বিষুবীয় অঞ্চলে ব্যাসার্ধ বেশি, অভিকর্ষ স্তর কম। একবারে ডাইরেক্ট ডাটাও লিখতে পারো যে মেরু অঞ্চলে 9.83, বিষুবীয় অঞ্চলে 9.78, ক্রান্তীয় অঞ্চলে 9.79। এইগুলো যদি বলে দাও টিচার তোমার ফুল মার্কস দিয়ে দিবে। ঠিক আছে, ওকে। এরপর দেখো কোনো বস্তুর ভর এত বলতে কি বুঝায়? আগে ভরের সংজ্ঞা লিখবা। যে দেখো যে ভর হচ্ছে বস্তুর মোট পদার্থের পরিমাণ। তো ওই বস্তুর এইগুলো ছোট অ্যান্সার, এগুলো এত বড় নাই যে তুমি একদম পেজের পর পেজ লিখবা 2 নাম্বার পাওয়ার জন্য। মেন কথা লিখবা ভরের সংজ্ঞা কত, এটা কেন ভর, ব্যাখ্যা করবা, শেষ। ঠিক আছে, মেরু অঞ্চলে বস্তুর ওজন কেন বেশি হয়? এই যে তুমি আলোচনা চিত্র এঁকে দেখাই দিতে পারো আমার মতন, যে এখানে মেরু অঞ্চল, বিষুবীয় অঞ্চল, মেরু অঞ্চলে ব্যাসার্ধ কম, এখানে ব্যাসার্ধ বেশি। জি এর সূত্রটা লিখবা। জি এর সূত্রটা আমরা জানি Gm/r²। তুমি এইসব সূত্র লিখবা, চিত্র লিখবা, হ্যাঁ। দেন তুমি এখানে দেখাই দিবা এখানে ব্যাসার্ধ কম, এখানে ব্যাসার্ধ বেশি। এখানে ব্যাসার্ধ কম দেখে এটা কম হলে জি বেড়ে যাবে, এইগুলা বললেই টিচার তোমার নাম্বার দিয়ে দেবে। খাতাও দেখবে না, যদি দেখে তুমি ইকুয়েশন লিখছো, এরকম ব্যাখ্যা করছো, এইসব বাংলা কথাও তোমার টিচাররা তখন দেখবে না, তোমাকে নাম্বার দিয়ে দিবে। বুঝতে পারছো তো? দেখো লিফটে ওঠার সময় ভারী অনুভব হয় কেন? যে লিফটে ওঠার সময় এই যে ব্যাখ্যায় ভাই দিবা। চিত্র আঁকার দরকার নাই, বাঁকলে আঁকতে পারো। আমি হলে আঁকতাম, যে আমি দেখাইতাম যে এইখানে হচ্ছে ওজন বা বল, এই হচ্ছে প্রতিক্রিয়া বল আর। তো লিফটে ওঠার সময় ভারী অনুভব হয়, মানে এখানে তাহলে ওঠার সময় বলতে যে একটা ত্বরণে উপরে উঠতেছে, ত্বরণে। তো আমরা তখন এই যেটা দিব, লিফট যেহেতু একটা ত্বরণে উপরে উঠতেছে, তার মানে আমার আর এর মানটা বেশি, প্রতিক্রিয়া বলের মানটা ওজনের চেয়েও বেশি। প্রতিক্রিয়া বলের মান যেহেতু ওজনের চেয়ে বেশি হয়, প্রতিক্রিয়া বলটাই ঊর্ধ্বমুখী বল, হ্যাঁ, এই কারণে আমাদের ওজনটা বেশি হয়। এটা বললেই তোমার এখানে নাম্বার দিয়ে দেবে। আচ্ছা, তো এখন দেখো আমরা তোমাদের সৃজনশীল প্রশ্নগুলোর দিকে চলে আসছি। এরপরে কিন্তু আমাদের পুরো চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তো তোমাদের এই সৃজনশীল প্রশ্নগুলোতে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে নিউটনের সেই মহাকর্ষ সূত্রটাই। ওই সূত্রটা, অর্থাৎ যেটার কথা আজকে আমরা সারাক্ষণ আলোচনা করে আসছি, যে F = হচ্ছে G, হ্যাঁ, m1m2/t²। এটা দিয়েই হচ্ছে আমাদের অনেক সূত্র আসবে, মানে অনেক অঙ্ক আসবে। এরপর আমরা কিন্তু ওজনের সাথে পরিচিত হয়েছিলাম, তাই না? ওজন কি ছিল? ওজন ছিল হচ্ছে W = mg। আর এই যে এখানকার যে জি অভিকর্ষ ত্বরণ বের করার ফর্মুলাটা কি ছিল বলো তো? ভূপৃষ্ঠে যদি হয় তাহলে Gm/r², তাই তো? তো আমরা এগুলো একটু মাথায় রাখি, এগুলো দিয়ে দেখো আমাদের অঙ্কগুলো হয়ে যাবে।
তো দেখো আমরা একটু আগে কিন্তু জ্ঞানমূলক আর অনুধাবন পড়তেছিলাম। জ্ঞানমূলকে ওজন কাকে বলে তার সংজ্ঞা দেখে আসি। একটা বস্তুকে পৃথিবী যে বলে আকর্ষণ করে তাকে ওজন বলে। পৃথিবীর সব স্থানে অভিকর্ষ স্তরের মান সমান হয় না। অনেকবার আমি মেরু আর বিষুবীয় অঞ্চলে এই চিত্র এঁকে এঁকে কিন্তু এগুলো এক্সপ্লেনেশন দিছি। এখন দেখো আমাদের মেইনলি হচ্ছে ম্যাথমেটিক্যাল প্রবলেম হচ্ছে গ আর ঘতে। তো তোমরা তো ছোটো ক্লাস 8, আমি আবার বলি তোমরা যখন আগামী বছর ক্লাস 9-এ যাবা তখন ফিজিক্সের মধ্যে এই পার্টগুলো পড়বা। আর ফিজিক্সে কিন্তু অনেক ম্যাথমেটিক্যাল প্রবলেম আসে। তো এখন দেখো আমাদের এখানে এই চিত্রটা যদি ভালো করে খেয়াল করি, এখানে আমরা দেখতেছি এখানে m ভরের একটা বস্তু আছে, m1 ভরের বস্তু, আর এখানে হচ্ছে m2 ভরের বস্তু। তার মানে দুইটা বস্তুর ভর আমরা জানি, তাই না? যে এখানে দেখো দুইটা বস্তুর ভর আমরা জানি। আর দেখো আমাদের ওই বস্তুর দুইটার মধ্যের কেন্দ্র থেকে দূরত্বটা দেওয়া আছে, এটাও জানি। প্রথম প্রশ্ন হচ্ছে কি, m1 বস্তুটির চাঁদে ওজন নির্ণয় করো। চাঁদে ওজন নির্ণয় করো। তো দেখো m1 বস্তুর ভর কিন্তু আমি জানি, ভর যেহেতু জানি, দেখো ওজন নির্ণয়ের ফর্মুলা তো আমাদের এই একটাই, তাই না? ওজন নির্ণয় করবো হচ্ছে আমরা একটাই। বাট আমি এখানে যেই জি স্মল জি যেটা লিখছি সেটা কিন্তু পৃথিবীরটা লিখছি। আর তোমার প্রশ্ন আসছে বস্তুর চাঁদে ওজন নির্ণয় করো, তাহলে এটা কীভাবে স্টার্ট করবো তোমরা এখানে লিখবো হচ্ছে গ নাম্বারে। তো লিখবা যে m1 বস্তুর ভর বা m1 ইকুয়ালস টু কত দেওয়া, এটা দেওয়া হচ্ছে, দেখো m1 দেওয়া হচ্ছে তোমার এখানে 50 কেজি। এগুলাকে এভাবে উঠাবা, ঠিক আছে? তাহলে এখন দেখো যে m1 বস্তুর ওজন, m1 বস্তুর ওজন w, এটা কি হবে বলো তো? m1 g। বাট এইখানে দেখো, এখানে যে কথাটা মিস করে গেলাম সেটা কি হবে? m1 বস্তুর চাঁদে ওজন, তাই না? প্রশ্ন তো চাঁদে চাইছে, চাঁদে ওজন, চাঁদে ওজন। তাহলে এটা কি হবে? w, সেটা কি হবে? m, তাহলে এখানে g প্রাইম লিখবো আমরা, কারণ এটা আমরা পৃথিবীর জিটা ইউজ করব না। তো তুমি এখানে আর একটা ডাটা উঠাই দাও যে চাঁদে অভিকর্ষ ত্বরণের মানটা কত হয় বলো তো? তোমাদের বইয়ে কিন্তু এটা লেখা ছিল বারবার, চাঁদে অভিকর্ষ ত্বরণ, চাঁদে অভিকর্ষ ত্বরণ, এই জি এর মানটা হয় পৃথিবীর অভিকর্ষ ত্বরণের 6 ভাগ, তাই না? তাহলে এটা তুমি ডাইরেক্ট এখানে ইউজ করতে পারো যে তাহলে এটাকে আমি লিখতে পারি m1 ছিল m1, জি প্রাইমের মান কি ইউজ করবো বলো তো? g/6। এখন তাহলে তুমি m1 এর মানটা বসে দাও, এই হচ্ছে 50, জির মান কত? 9.8, এই হচ্ছে 6। আর আমরা জানি কি বলো তো, ওজনের একক আসে হচ্ছে নিউটন। তো এটা এখন তুমি ক্যালকুলেটরে ক্যালকুলেট করে নাও, যা আসে এটি তোমার হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? তো 9.8/6। তোমাদের বই কিন্তু আবার চাঁদে অভিকর্ষ ত্বরণটা মুখস্থ লিখে দিচ্ছে যে 1.63, ওইটাও তোমরা ডাইরেক্ট লিখতে পারো যে চাঁদে অভিকর্ষ ত্বরণ 1.63। মুখস্থ না রাখতে চাইলে এইভাবে রাখতে পারো যে 6 দিয়ে ভাগ হবে। তো এটা দিয়ে এটার ভ্যালু আসছে 1.63, এটার সাথে 50 গুণ হবে, তাই না? ইন্টু 50, এটা কত আসে এখন দেখো তো? 81.6। এইটাই তাহলে অ্যান্সার, 81.6, শুধু 6 না, এখানে বার চিহ্ন মানে 6, তাহলে আমরা 6-7 লিখতে পারি, ঠিক আছে? তাহলে এত নিউটন হচ্ছে চাঁদে। ফাইনালি আবার লিখে দিতে পারো চাঁদে বস্তুটির ওজন এত। এটার জন্যই তোমরা 3 মার্কস পেয়ে যাবা, বুঝতে পারছো? পরেরটা খেয়াল করে দেখো, বলছে ডি এর মান 10m, 10m মানে বোঝাচ্ছে 10 মিটার। হ্যাঁ, 10 মিটার হলে আকর্ষণ বলের মান উদ্দীপকের তুলনায় কত গুণ হবে? এটা দিয়ে কিন্তু আমরা এমসিকিউ সলভ করে আসছি, তাই না? এরকম দেখো, আমি প্রশ্ন বলি, মনে পড়ে কিনা, যে দুইটা বস্তুর মধ্যকার দূরত্ব দ্বিগুণ হয়ে গেলে অভিকর্ষ বল বা মহাকর্ষ বল কত হবে? তখন আমরা বলতাম না যে 1/4 হয়ে যাবে। ওই যে দ্বিগুণ হয়ে গেলে তাহলে 2 এর স্কয়ার কত? 4, তাহলে 1/4 হয়ে যেত, তাই না? 1/4। তো এটা কিন্তু ওই এমসিকিউ এর প্রশ্নই। কেন? কারণ দেখো আপাতত এখানে দূরত্ব কত? 5 মিটার, বা তুমি এখন দূরত্ব করবা কত? 10 মিটার, তার মানে কি দ্বিগুণ করে ফেললা। তাহলে তোমার দ্বিগুণ করার জন্য এটা হয়ে যাবে 1/4। বাট এটা তো আর আমরা এমসিকিউর মতন এখন বলবো না, আমরা এখন অঙ্কটা আস্তে আস্তে করবো। তাহলে এই অঙ্কটা করলেও তোমাদের ওই এমসিকিউ কথাটাও মনে পড়বে। তো এখানে যেহেতু বলতেছে দূরত্ব 10 মিটার করে উদ্দীপকের তুলনায় কত গুণ হবে, তার মানে ফার্স্টে উদ্দীপকে এখন যেভাবে আছে ঠিক সেই কনসেপ্ট অনুসারে আমরা আগে এই মধ্যকার আকর্ষণ বলটা নির্ণয় করি আগে, ঠিক আছে? পরে চেঞ্জ করব। কি করব? আগে ফার্স্টে উদ্দীপক অনুসারে আমরা মহাকর্ষ বলটা বের করব, ঠিক আছে? তো দেখো ঘ নাম্বারটা। তো ঘ নাম্বার তুমি এখানে শুরু করো, কি কি দেওয়া আছে?
প্রথম বস্তুর ভর। হ্যাঁ, এই অঙ্কগুলোতে তোমার যা যা দেওয়া আছে এগুলো আগে সুন্দর করে উঠাই নিবা। প্রথম বস্তুর ভর এটা ধরো হচ্ছে M1, এটা মোস্ট প্রবাবলি 50 কেজি দেওয়া ছিল, তাই না? হ্যাঁ 50, আর ওটা 30 কেজি, এটা হচ্ছে 50 কেজি। ঠিক একইভাবে দেখো দ্বিতীয় বস্তুর ভর এটা হয়ে যাবে 30 কেজি। দেখো এখানে বস্তু দুটির দূরত্ব বা মধ্যবর্তী দূরত্ব এটা বললেও পারো। এটা তোমার কাছে আপাতত কত দেওয়া আছে দেখো, এটা ডি, ঠিক আছে? এটা দেওয়া আছে তোমার কাছে 5 মিটার, ঠিক আছে? আর একটা ডাটা তোমার দেওয়া নাই, বাট এটা তোমার অঙ্কে লাগবে। সেটা হচ্ছে কি, তোমাকে এখানে কি বের করতে হবে বলো তো? আকর্ষণ বল বা মহাকর্ষ বল যেটা। তো আমাদের এখানে সার্বজনীন মহাকর্ষ ধ্রুবকের ভ্যালুটাও লিখে দেওয়া উচিত। সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, এই ভ্যালুটা কত বলো তো? এটা কিন্তু তোমাদের জ্ঞানমূলক প্রশ্নেও আসতে পারে। তো এটা হচ্ছে আমাদের 6.67 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2, তাই না? আচ্ছা, এখন তাহলে আমরা লিখব যে মধ্যবর্তী আকর্ষণ বল, ঠিক আছে? তো এটাকে লিখলাম আমরা এফ। তো এফ লিখে আমরা নিউটনের সূত্র থেকে কি শিখে আসছি? জি ইন্টু M1 ইন্টু M2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। জাস্ট তুমি এখন বাচ্চাদের মতন ভ্যালুগুলো বসে দাও। জি এর মান কত? 6.67 ইন্টু 10⁻⁻11 ইন্টু এই যে জি এখানে গুণ আকারে আসছে, হ্যাঁ, উপরেরগুলা ভগ্নাংশ, উপরেরগুলোর সাথে লবের সাথে গুণ আকারে থাকে। আচ্ছা, তো এখানে M1 কত? 50, M2 কত? 30, আর ডি স্কোয়ার মানে 5 এর স্কোয়ার, ঠিক আছে? 5 এর স্কোয়ার। এই পুরোটা তুমি ক্যালকুলেটারে ডাইরেক্ট বের করতে পারো, বাট তোমাদের ছোটো ক্লাসে মনে হয় ডাইরেক্ট ক্যালকুলেটারে বের করাটা দেয় না, বা তোমরা হয়তো বা সায়েন্টিফিক ক্যালকুলেটার এখনও হয়তো বা নিতে পারো না। তো এই ক্ষেত্রে তোমরা কী করবা? তোমরা নর্মাল যে কোনো একটা ক্যালকুলেটারই নাও, কোনো সমস্যা নাই, নর্মাল ক্যালকুলেটারই নাও। নর্মাল ক্যালকুলেটারে আস্তে আস্তে হিসাব করো। যেমন হচ্ছে তুমি ফার্স্টে হচ্ছে এইটার আর এইটার হিসাবটা করতে পারো যে 50 ইন্টু 30 কত আসে, ঠিক আছে? এটাকে পরে 5 স্কোয়ার দ্বারা ভাগ করো, 5 স্কোয়ার মানে 25, ঠিক আছে? এই রেজাল্টটার সাথে এটা গুণ করে দাও, অর্থাৎ ইন্টু 6.67 ইন্টু 10⁻⁻11, ঠিক আছে? দেখো এটা কত আসলো? 4.02 ইন্টু 10⁻⁻9, 4.002 না, আচ্ছা 4.002 ইন্টু 10⁻⁻9 নিউটন, ঠিক আছে? আর তোমরা যদি এখনই এই ক্যালকুলেটরগুলো ইউজ করো তাহলে দেখো কীভাবে করবা। এই যে সব একসাথে গুণ করো, নিচে জাস্ট ভাগ করে দিতে হবে। যে 6 পয়েন্ট, এখানে তোমরা ভগ্নাংশ নিতে পারো, 6.67 ইন্টু 10⁻⁻11, একটার ভর 50, একটার ভর 30 ডিভাইডেড বাই 5 এর স্কোয়ার। দেখো একই ভ্যালুই আসবে। আচ্ছা, তো এইটা ছিল হচ্ছে উদ্দীপকের তথ্য অনুসারে আকর্ষণ বলটা। বাট এখন তোমাকে একটু চেঞ্জ করতে হবে যে ডি এর মান 10 ধরে এই আকর্ষণ বলটা কত আসে। ডি এর মান 10 ধরে, অর্থাৎ এখন আমরা কি লিখবো জানো? আমরা এখন লিখবো হচ্ছে গিয়ে আবার মধ্যবর্তী দূরত্ব, ভর চেঞ্জ হবে না, দুইটা বস্তুর ভর চেঞ্জ হচ্ছে না, জাস্ট কি হবে বলো তো? আবার মধ্যবর্তী দূরত্ব, হ্যাঁ এইটাকে ডি প্রাইম লেখো, কারণ এটা চেঞ্জ হয়ে গেছে না, ডি প্রাইম। কারণ আগে একবার তুমি ডি ইউজ করছো, সেই ডিটা হচ্ছে কত? 5 মিটার, বাট এখন এই ডিটা কত হবে বলো তো? 10 মিটার, ঠিক আছে? মধ্যবর্তী দূরত্ব 10। তো এখন তুমি এই নতুন ডি এর কারণে আকর্ষণ বলটা কত পাবা, তাই তো? এটাই তো প্রশ্নের ডিমান্ড। তাহলে এই আকর্ষণ বলটা, এটাকে আমরা এফ, দেখো তুমি যদি সূত্র দেখো কী কী লিখবা? এই যে জি লিখবা, M1 M2 বা এই যে দূরত্ব কত? ডি প্রাইম, দূরত্বের কি নিতে হয়? বর্গ নিতে হয়। তো দেখো তো এটা কি হুবহু আগেরটার মতন আসবে? এই যে ডি চেঞ্জ হয়ে গেছে না, তুমি এখন তো ডি প্রাইম ইউজ করবে, তো অবশ্যই তাহলে এটা আর এফ থাকবে না, এটা হয়ে যাবে কি বলো তো? এফ প্রাইম, মানে নতুন বল। এইখানে এখন তুমি সব ভ্যালু আবার বসে দাও, 6.67 ইন্টু 10⁻⁻11 ইন্টু M1 এর মান ছিল হচ্ছে 50, M2 এর মান ছিল হচ্ছে 30, এটা হয়ে গেছে 10 এর স্কোয়ার, ঠিক আছে? এইটা তুমি আবার ক্যালকুলেটারে ক্যালকুলেট করে নাও, ঠিক আছে? কি করবা? জাস্ট ক্যালকুলেটারে ক্যালকুলেট করে নেবা।
আমাদের এখানে জাস্ট 10 হবে, তাই না? 10 স্কোয়ার। তো এটা হয়ে যাবে আমাদের 1.0005 ইন্টু 10⁻⁹। তোমরা আস্তে আস্তে করো, আমি ডাইরেক্ট করলাম, ঠিক আছে? ক্যালকুলেটারে এটা আসবে 1.0005 ইন্টু 10⁻⁹ নিউটন। তো দেখো আমাদের কাছে একটা নতুন বল আছে আর উদ্দীপকের কনসেপ্ট অনুসারে বল আছে। প্রশ্ন হচ্ছে কি, আমার এই বলটা কত গুণ হবে? তো এরকম যখন গুণ হবে আমরা কি করব, নতুন যেটা আসছে আর আগেরটা যেটা ছিল সেটাকে আমরা ভাগ আকারে দেখাই দিব। তাহলে আমরা এখন কি করব বলো তো, নতুন যেটা আসছে আমরা এখন এটা লিখব নতুন বল বাই আগের বল। নতুন বল কত আসছে? 1.0005 ইন্টু 10⁻⁹। আগের বল কত ছিল? 2 না 4 পয়েন্ট ছিল, 4.002 ইন্টু 10⁻⁹। ঠিক আছে, এইটা তুমি ক্যালকুলেটারে চোখ বন্ধ করে দেখো কত আসে। তো তোমরা হচ্ছে যদি 100 ms ক্যালকুলেটারে করো তাহলে তো ভগ্নাংশ আনতে সমস্যা, জাস্ট ভাগ দিয়ে দিবা, এটা ভাগ এইটা। আর এখানে করলে দেখো কীভাবে আসে, যে ভগ্নাংশ নিয়ে 1.0005 ইন্টু 10⁻⁹ ডিভাইডেড বাই 4.002 ইন্টু 10⁻⁹। দেখো কত হয়েছে? 1/4। দেখো আমি বুঝলাম না, দূরত্ব দ্বিগুণ হয়ে গেলে 2 এর বর্গ কত? 4, ওইটা 1/4 মানে 1/4 হয়ে যাবে। তার মানে আমরা কিন্তু এখানে লিখতে পারি, দেখো তোমার কি আসছে, f প্রাইম বাই f কত আসছে? 1/4, তাই না? দেখো তোমার কি আসছে, তুমি এটা বলতে চাচ্ছ যে f প্রাইম বাই f আসছে হচ্ছে 1/4। এটা নতুন বল, এটা আগের বল। তাহলে এই নতুন বলটা কি লেখা যাবে? এই fটা এখানে যে গুণ হয়ে যাবে এইভাবে সুন্দর মতন এভাবে লিখে দিবা। তার মানে এখন এটা লিখবা যে দূরত্ব d = 10 মিটার হলে বল, দেখো এই বলের সাথে কি 1/4 গুণ হওয়া মানে কি বলো তো, বল 1/4 হয়ে যাবে, 1/4 হয়ে যাবে। তাহলে এখানে শুধুমাত্র দ্বিগুণ করতে, দ্বিগুণ না হয়ে যদি 3 গুণ 4 গুণ করতে পারবে না বলো তো? এখানে দ্বিগুণ না হয়ে যদি এটাকে 15 মিটার বানাই দিতে পারতো, এটাকে কিন্তু 4 গুণ করে 20 মিটারও বানাই দিতে পারতো। যতই করো সমস্যা নেই, আমরা কিন্তু এগুলা সলভ করতে পারবো, ঠিক আছে? জাস্ট তোমাকে এই ঘ নম্বরে জাস্ট 2 বার নিউটনের মহাকর্ষ সূত্রটা অ্যাপ্লাই করা লাগছে। এখন দেখো পি ও কিউ বস্তুর, দেখো এখানে পি একটা বস্তু আছে যেটা হচ্ছে, দেখো কি লেখা, 40 কেজি। আচ্ছা দেখো 40/80 দেখে আমি তো অন্য কিছু ভাবছিলাম, বাট এখানে একটা ইংলিশে লিখছে একবার বাংলায় লিখছে, যেন তোমরা কনফিউজড না হও। আর একটা 20 কেজি আবার বাংলায় লিখছে 20 কেজি। আচ্ছা যাই হোক, প্রশ্ন যেভাবে দিচ্ছে, পি আর কিউ বস্তুর মধ্যকার আকর্ষণ বল এত হলে মহাকর্ষীয় ধ্রুবকের মান কত? তো এখানে দেখো, এখানে আসলে চিত্রটা আসলে ভালো হয় না, চিত্রটা আসলে এই কেন্দ্র থেকে দূরত্ব দেওয়া উচিত ছিল। আচ্ছা এটা নিয়ে তাহলে আমরা মাথা ঘামাবো না। তো দেখো এইটা, তাহলে দেখো এটা কিন্তু একদম বাচ্চাদের প্রশ্ন। কিভাবে? তুমি দেখো এই বস্তুর ভর জানো m1, এই বস্তুর ভর জানো m2, এদের মধ্যবর্তী দূরত্ব জানো। আবার আমাদেরকে তো মহাকর্ষীয় ধ্রুবকের মান দেওয়া থাকবে না, এটা তো আমাদের মুখস্থ ডাটা, বাট তোমাকে এই অঙ্কে এটা বের করতে হবে। আর তোমাকে বল দিয়ে দিচ্ছে f। তাহলে আমরা কি করব? আমরা এই অঙ্কে জাস্ট লিখবো যে আমরা জানি f = হচ্ছে g m1 m2 বাই d স্কোয়ার। তো তোমার কাছে কি চাচ্ছে? এই জি এর মানটা না, তাহলে তুমি এটা সূত্র, তোমরা তো সূত্র বলো, বাট বড় হলে এগুলাকে বলা হচ্ছে ইকুয়েশন, হ্যাঁ, বা ফর্মুলা। তো এই ডি স্কোয়ারটা এই পাশে আসলে কি হয়ে যাবে? নিচে ভাগ আসে, এই পাশে আসলে অন্য পাশে গেলে এটা গুণ হয়ে যায়, তাই না? এই হলো জি m1 আর m2। এখন এক পাশে জি যদি রাখতে চাও তাহলে m1 আর m2 এখানে গুণ আকারে আসছে, তার বাম পাশে আসলে ভাগ হয়ে যাবে, তাই না? বাম পাশে যে m1 আসলে ভাগ হয়ে গেল, m2 এসেও ভাগ হয়ে গেল। তাহলে শুধুমাত্র জি = তাহলে আমরা লিখতে পারি f d স্কোয়ার বাই m1 m2। এখন তুমি ঠান্ডা মাথায় এখানে সব উঠাবা, হ্যাঁ, যে প্রশ্নে দেওয়া আছে কি, প্রশ্নে দেওয়া আছে যে মধ্যবর্তী বলের ভ্যালুটা লিখে এত নিউটন, প্রথম বস্তুর ভর m1 এত কেজি, দ্বিতীয় বস্তুর ভর m2 এত, ঠিক আছে, মধ্যবর্তী দূরত্ব d এত, এগুলো সব উঠাই দিবা, আমি আর উঠাবো না। এখন এই f এর মান কত দেওয়া? দেখো তো f এর মান দেওয়া হচ্ছে 53.384 ইন্টু 10⁻⁻11, ঠিক আছে, 10⁻⁻11। আচ্ছা এরপর ডি স্কোয়ার লাগবে। ডি তোমার দূরত্ব কত দেওয়া? দেখো তো বস্তু দুইটা দূরত্ব 10 মিটার দেওয়া, তাহলে এখানে 10 স্কোয়ার। এখন দেখো m1 এর ভ্যালু কত দেওয়া? একটা হচ্ছে 40, একটা হচ্ছে 20,
তাহলে 40 ইন্টু 20, এই মানটা এখন তুমি হিসাব করবা। ঠিক আছে, যদি তোমার হিসাবে এই 6.63 না আসে তাহলে তো তোমার প্রশ্নের সমস্যা, বুঝছো? মানে প্রশ্নে কোনো না কোনোভাবে সমস্যা দিয়ে রাখছে, বাট এটা এরকমভাবেই মানটা দেওয়া থাকে। আমি ডাইরেক্ট ক্যালকুলেটর উঠে ফেলি, 53.384 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11, 10 টু দি পাওয়ার মাইনাস 11 ইন্টু 10 এর স্কোয়ার বাই 40 ইন্টু 20। দেখো 6.673 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11 আসছে, 6.673 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11 একক লিখতে হবে। এটা ফিজিক্সের একটা গুরুত্বপূর্ণ পার্ট, তুমি যদি জাস্ট মান বের করে চলে যাও হবে না, অবশ্যই একক লিখতে হবে। আর এইটার একক আমরা জানি নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2। আচ্ছা, এখন দেখো এই যে এইটা পি আর কিউ বস্তুদ্বয়ের ভরকে দ্বিগুণ আর মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করা হলে তাদের মধ্যকার আকর্ষণ বল কি পরিবর্তন হবে, বিশ্লেষণ করো। তার মানে এখন দেখো, ফার্স্ট অফ অল আমরা কিন্তু ওদের মধ্যবর্তী আকর্ষণ বলটা জানি, এটা গ নাম্বারেও দেওয়া। তোমার যদি ট্রাস্ট হয় যে না ভাই এটা ঠিক আছে কি না, চলেন আমরা জি এর মান 6.673 ধরে আমরা বের করব, বাট যাই হোক আমাদের কাছে বের করে দেখবে এইটাই আসবে। তো অলরেডি তুমি এফ জানো, বাট এখন তোমাকে আবার নতুনভাবে বের করতে হবে যেখানে ভরকে দ্বিগুণ আর মধ্যবর্তী দূরত্ব অর্ধেক। তা আমি এটা শর্টকাটে ঘ নাম্বারটা করে দিই। তা আমরা তো মহাকর্ষ বলের ফর্মুলা কি জানি, জি m1 m2 বাই ডি স্কোয়ার, বাট এটা কি এফ প্রাইম, কারণ নতুন বল বের করতেছি যেখানে বস্তুদ্বয়ের ভরকে দ্বিগুণ করা হবে। হ্যাঁ, তাহলে এই যে এইটা কি হয়ে যাবে দেখো তো, এইটা হয়ে যাবে m1 প্রাইম m2 প্রাইম আর দূরত্বটা হয়ে যাবে ডি প্রাইমের স্কোয়ার। তো জির ভ্যালু 6.673 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11 বসাবা, এম প্রাইম m1 প্রাইম এটা দেখো 40 এর ডাবল কত, 40 এর ডাবল হচ্ছে 80, তারপর m2 প্রাইম 20 এর ডাবল কত, 20 এর ডাবল হচ্ছে 40, আর বলছে মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করা হবে। তো দূরত্ব আসছে 10 এর অর্ধেক কত, 5 এর স্কোয়ার। এইটা ক্যালকুলেটরে হিসাব করে দেখো কত আসে, পরিবর্তন হবে কি? টু বি অনেস্ট পরিবর্তন হবে না, তোমরা হিসাব করে দেখবা যা আসে এই আগের বলটাই আসবে। তো এই যে পরিবর্তন হবে না, এটা জাস্ট বলে দিবা যে কোনো পরিবর্তন হবে না, বুঝতে পারছো? আচ্ছা, তো দেখো সিমিলার ক্যাটাগরিরই আর একটা এমসিকিউ প্রশ্ন, এই সবই মহাকর্ষ সূত্র রিলেটেড। আচ্ছা, এখানে দেখো অভিকর্ষ ত্বরণ কাকে বলে, যে ভূপৃষ্ঠে মুক্তভাবে পরন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে। অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পরন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারটা, তাই না? অনেকবার আমরা লিখে দিচ্ছি কিন্তু এখানেই। তারপর কোনো বস্তুর ওজনহীনতা বলতে কি বোঝায়, ওই যে প্রতিক্রিয়া বল যেটা, সেটা যদি আমাদের শূন্য হয়, এই শূন্য হওয়ার কারণে যে ওজন নাই মনে হয় সেটাকে ওজনহীনতা বলে, তাই না? এইটা আমরা অনুধাবনে কিন্তু এক্সপ্লেন আমি করছি। এখন দেখো এখানে বলতেছে, দেখো m1 এর দেখো ভর জানি, m2 কিন্তু ভর জানি না। দেখছো m1 এর ভর জানা আছে, বাট m2 ভর উদ্দীপকে দেওয়া নাই। বাট প্রশ্নে দেখো একটা কথা লিখছে যে m2, m1 এর এত গুণ। এই দেখো, তাহলে তোমাকে m2 ভর ঠিকঠাকভাবে বের করতে হবে। m2 ভর হবে কি, m1 এর m1, এই দেখো বাংলা ভাষায় এর কথাটা মানে কি, গুণ বোঝায়। তার মানে m1 ইন্টু এই যে এত গুণ, মানে 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার 5। m1 এর ভ্যালু কত দেওয়া, m1 এর ভ্যালু দেওয়া 3.5 ইন্টু 10 টু দি পাওয়ার 24 ইন্টু এই যে এটা 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার 5। এটা ক্যালকুলেটারে যা আসে ওইটা হচ্ছে m2 ভর। ঠিক আছে, এটাই হচ্ছে কি আমাদের m2 ভর, বুঝতে পেরেছ? এটা কত আসে, 3.5 ইন্টু 10 টু দি পাওয়ার 24 ইন্টু 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার 5। তো এটা আসে 5.25 10 টু দি পাওয়ার 29। দেখছো, তাহলে m2 ভরটা ডিরেক্ট না দেওয়া থাকলে আমরা বের করে নিতে পারছি। এখন বলছে দেখো তুমি m1 জানো, m2 জানো, দূরত্ব জানো, এখন কি বলো এদের মধ্যকার আকর্ষণ বলের মান বের করতে পারবে না, f এর মানটা বলো। এটা তাহলে তোমাদেরকে আমি এসডব্লিউ হিসেবে দিচ্ছি। আবার দেখো ঘ, m1 আর m2 এর মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করা হলে আকর্ষণ বল কেমন হবে। আমি আজকে ক্লাসের শুরুতেই কিন্তু এই থিওরি দেখাই অঙ্ক শুরু করছিলাম, একদম ক্লাসের শুরুর কথা চিন্তা করো, ওইখানে কিন্তু এটা দেখাই আমি অঙ্ক শুরু করছিলাম, বুঝে গেছে? ওকে, তো আচ্ছা তাহলে আমি এইটা একটু বলে দিই। মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করা হলে, তার মানে ফার্স্টে তো এফ এর মান বের করবাই গ নাম্বারে। তো এখন নতুন ডি প্রাইম, যেটা ডি প্রাইমকে তোমরা চিন্তা করতে হবে হাফ। আচ্ছা আমি এটা করে দিই, কারণ তোমরা আবার অর্ধেক করো নাই, তোমরা হয় দ্বিগুণ করছিল, 3 গুণ করছিল, অর্ধেক করো নাই। আমি করে দিচ্ছি ঘ নাম্বারটা, ঠিক আছে? দেখছো কত ভালো, ঘ নাম্বারটা করে দিই। তো তুমি ফার্স্টে তো এখান থেকে এফ বের করবাই, এফ বের করবা, এফ এর মান কত আসে ওইটা তোমরা
বের করে নিবা। ঘ নাম্বারটার কথা বলতেছি। ঘ নাম্বারে দেখো আমাদের কি হবে বলো তো, নতুন বল যেটা এখানে কি হবে, m1 m2 এদের মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করা হলে, তাহলে এদের দূরত্ব অর্ধেক করা হলে মানে দেখো এটা করার কি আছে, এটাই তো বলতেছি। দেখো ডি এর দূরত্ব অর্ধেক মানে তুমি এখন ডি এর মান এটা ধরবা, এটাকে অর্ধেক করবা, অর্ধেক করলে 2 দ্বারা ভাগ না, তুমি তাহলে ডি প্রাইমের মান পাবা হচ্ছে শুধু 10⁻10। তো ডি এর মান এটাই বসাবা, ঠিক আছে, যে জি এর মান বসাবা, m1 এর মান বসাবা, m2 এর মান বসাবা, ক্যালকুলেটরে যা আসে, আর এখানে তুমি 10⁻10 বসাবা, এই পুরাটা ক্যালকুলেট করবা, মানে 1 × 10⁻10, তার নতুন এফ প্রাইম পাবা। দেন এফ প্রাইম বাই এফ করবা, এখানে তুমি কি আসে এটা দেখবা, বুঝতে পেরেছ? পরে তোমার ওইটা হচ্ছে অ্যান্সার হয়ে যাবে। এরপর এটা দেখো, এখন তো চিত্র দিয়ে করছো, তোমাদের জন্য চিত্র দিয়ে অঙ্কগুলো ইম্পর্টেন্ট। আর এখানে বলছে কি, তৌসিফ একটা আম গাছের ঢিল ছুড়লে 1 গ্রাম ভরের একটা আম মাটিতে পড়লো, তাহলে আম যে পড়ছে 500 গ্রাম, তোমার প্রথম কাজ হচ্ছে এটা একটা ভর 500 গ্রাম, বাট এটাকে 1000 দিয়ে ভাগ দিয়ে দিবা সাথে সাথে, কারণ কেজিতে লাগবে আমাদের, তাহলে এটা আসবে তোমার 0.5 কেজি, ঠিক আছে? সব সময় তাওসিফ হাতে 20 মিটার দূরে দাঁড়িয়ে, তাওসিফ হতে 20 মিটার দূরে দাঁড়িয়ে জাহিদ ঘটনাটি দেখলো, তো তাওসিফ ও জাহিদের ভর যথাক্রমে 35 আর 40 কেজি। তোমাদের বাংলায় দেওয়া, বাট তোমরা এইগুলো ধরো, এই যে তাওসিফেরটা হচ্ছে m1 35 কেজি, আর আরেকজন হচ্ছে m2, এটা হচ্ছে 40 কেজি। এই দুইটা ডাটা তোমরা জানো। আর ওদের মধ্যবর্তী দূরত্বটা, হ্যাঁ, এই যে m1 আর m2 এর দূরত্ব তুমি জানো 20 মিটার। প্রশ্ন হচ্ছে গ নাম্বার যেটা, ক হচ্ছে কি মহাকর্ষ কি, বস্তু নিচের দিকে পড়ে কেন, এগুলো কিন্তু আমাদের এক্সপ্লেনেশন দেওয়া। তাওসিফ ও জাহিদের মধ্যকার আকর্ষণ বলের মান কত? দেখো তুমি m1 জানো, m2 জানো, দূরত্ব জানো, তাহলে কি এটা দিয়ে বের করে নিতে পারবে না? এই যে জি এর মান, m1 এর মান জানো, m2 এর মান জানো, দূরত্বের স্কয়ার, শেষ গেল। ঘ নাম্বার হচ্ছে পৃথিবী পৃষ্ঠে ও চাঁদে আমটির ওজন কোনো তারতম্য হবে কিনা? হ্যাঁ, অবশ্যই হবে। পৃথিবী পৃষ্ঠে ওজন যেটা, সেটা হবে হচ্ছে ডাইরেক্ট mg, যেমন m এর মান কত দেখো তো 0.5, জি এর মান কত 9.8, শেষ, এত নিউটন। আর চাঁদে হচ্ছে ওইখানেও m, বাট এখানে জি প্রাইম, কিরকম জি প্রাইম, এখানে এটার ভর কত 0.5 কেজি, আর জি প্রাইমটা কীভাবে হবে, g/6, ওই যে পৃথিবীর অভিকর্ষ সনের এত। তো এখানে নতুন আরেকটা ওজন পাবা, তো বলবা যে তারতম্য হবে পৃথিবীতে এত, চাঁদে এত, তারপরে শেষ। তো এই ছিল হচ্ছে গিয়ে তোমাদের পুরো চ্যাপ্টারটা, প্রায় 78টা স্লাইড লাগছে, তাই না? তো তোমাদেরকে এই ম্যাটেরিয়ালস আমরা দিয়ে দিচ্ছি, ডেসক্রিপশন বক্সে গেলেই তোমরা পেয়ে যাবা। এরপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো। আর আমাদের ওয়েবসাইটে যেয়ে কিন্তু তোমরা এটার উপর ফ্রি এক্সাম দিতে পারবে। অলরেডি কিন্তু 100+ স্টুডেন্ট আমাদের সাথে এক্সাম দিচ্ছে। তো তোমরা যদি এখনও না দিয়ে থাকো, এটা কিন্তু তোমাদের একটা মানে অনেক বড় একটা অপরচুনিটি মিস হবে। তো ভালো একটা প্রিপারেশন নিতে ক্লাসের সাথে সাথে অবশ্যই এক্সাম দেওয়া প্রয়োজন। তো দেখা হবে নেক্সট কোনো একটা ক্লাসে। সবাইকে আল্লাহ হাফেজ।